আসসালামু আলাইকুম সবাইকে ৪৯তম বিসিএস বোটানি সিলেবাসের ৪ নাম্বার ক্লাসে লাইভ এমসিকিউ এর পক্ষ থেকে স্বাগতম। ৪ নাম্বার ক্লাসের বিষয়বস্তু হচ্ছে হায়ার ক্রিপ্টোগ্রামস এবং অ্যাঞ্জিওস্পার্মস। তো এই টপিক দুইটা স্ক্রিনে পড়ার থেকে বোর্ডের মাধ্যমে পড়লে আমরা আরো অনেক ভালোভাবে বুঝবো। তা আমরা এখন বোর্ডে চলে যাব। ৪৯তম বিসিএস বোটানির ৪ নাম্বার ক্লাসের বিষয়বস্তু দুইটা, একটা হচ্ছে হায়ার ক্রিপ্টোগ্রামস আর একটা হচ্ছে অ্যাঞ্জিওস্পার্মস। শুধু ৪৯ না, সামনের ৫০, ৫১, ৫২ সব বিসিএস এ বোটানির সিলেবাস কিন্তু হুবহু সেম। তাই যারা এই বিসিএস এ ভালো প্রস্তুতি নেবে, কোনো কারণে এই বিসিএস না হলেও পরের বিসিএস গুলোতে হুবহু এগুলাই তাকে পড়তে হবে। এই কারণে খুব ভালো প্রস্তুতি নিতে হবে। আর কোনো কারণে বিসিএস না হলেও এনটিআরসি এর মাধ্যমে কলেজের প্রভাষক জীববিজ্ঞান বোটানি অথবা স্কুলের জীববিজ্ঞান শিক্ষক হতে আপনাকে দারুণ ভূমিকা রাখবে এগুলা। এই কারণে ক্লাসগুলো মনোযোগ দিয়ে করতে হবে। তো হায়ার ক্রিপ্টোগ্রামস আর একটা হচ্ছে অ্যাঞ্জিওস্পার্মস। উচ্চ মাধ্যমিকের বোটানি বই কিংবা অনার্সের বইগুলো এমন ভাবে লেখা হয়, আস্তে আস্তে ক্ষুদ্র ক্ষুদ্র উদ্ভিদ থেকে বড়র দিকে যায়। দেখুন সবার প্রথমে আছে হচ্ছে ভাইরাস, মাইক্রোবায়োলজি বইতে ভাইরাস। এরা অকোষী, এদের একটা কোষ নাই, অকোষী একটা কোষ নাই বলে এরা জীব না জ্বর, এটা নিয়ে এত বিতর্ক। তারপর হচ্ছে ব্যাকটেরিয়া, এক কোষী। এরপর আছে হচ্ছে শৈবাল, ছত্রাক, এগুলা। তারপরে আছে হচ্ছে এই ব্রায়োফাইটা, টেরাডোফাইটা। মানে আস্তে 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 উদ্ভিদ কি হয়, ছোট থেকে বড়র দিকে আলোচনা করা হয়। আর ছোট উদ্ভিদ গুলার দেহে কোনো পরিবহন কলা থাকে না। কলা তো আমরা বুঝি টিস্যু বা কলা, এক জাতীয় অনেকগুলা কোষ যখন একই জাতীয় কাজ করে। তো পরিবহন কলা নামে একটা কলা আছে, যার উপাদান হচ্ছে কি জাইলেম এবং ফ্লোয়েম। এটা হচ্ছে টেরিডোফাইটা থেকে শুরু হয়। মানে আগে যত ক্ষুদ্র ক্ষুদ্র উদ্ভিদ আছে, শৈবাল, ছত্রাক বা ব্রায়োফাইটা, এদের দেহে কি নাই, পরিবহন কলা নাই। এই কারণে এদেরকে বলা হয় মূলত লোয়ার ক্রিপ্টোগ্রামস। আর টেরিডোফাইটাটাকেই শুধু বলা হয় হায়ার ক্রিপ্টোগ্রামস। কিন্তু ব্রায়োফাইটার কিছু বৈশিষ্ট্য উন্নত উদ্ভিদের মতো বা টেরিডোফাইটার মতো। এই কারণে হচ্ছে হায়ার ক্রিপ্টোগ্রামস বইতে দুইটাকে আলোচনা করা হয়। কিন্তু এক্স্যাক্টলি এই ব্রায়োফাইটা পর্যন্ত হচ্ছে লোয়ার ক্রিপ্টোগ্রামস। আর তাহলে আমরা শুরুতে আসলাম, কিভাবে মনে রাখবো হায়ার ক্রিপ্টোগ্রামস। ক্রিপ্টোগ্রামস মানে এরা কিপটা, এতই কিপ্ট, এদের দেয় কি হয় না, ফুল, ফল, বীজ কিছুই উৎপাদন হয় না। কিছুই উৎপাদন হয় না, মূলত ফুল হয় না। ফুল না হলে ফল হবে না, ফল না হলে বীজ হবে না। সহজ কথা হচ্ছে এরা হচ্ছে অপুষ্পক উদ্ভিদ। তাহলে ক্রিপ্টোগ্রামস অর্থ কি, অপুষ্পক উদ্ভিদ। হায়ার মানে উচ্চতর, উচ্চতর অপুষ্পক উদ্ভিদ। এরা হচ্ছে নিম্নতর অপুষ্পক উদ্ভিদ। এই কারণে উচ্চতর শব্দটা আসছে। কারা, শৈবাল, ছত্রাক, ব্রায়োফাইটা, এরা হচ্ছে নিম্নতর অপুষ্পক উদ্ভিদ। কারণ এদের দেহে কি নাই, পরিবহন কলা নাই। পরিবহন কলা মানে জাইলেম আর ফ্লোয়েম নাই। জাইলেমের কাজ হচ্ছে মাটির নিচ থেকে পানি পানি এবং খনিজ লবণ উদ্ভিদের পাতায় পাতায় নিয়ে পৌঁছানো। পাতায় তৈরি খাদ্য সারা দেহে পরিবহন করা হচ্ছে ফ্লোয়েমের কাজ। তো এগুলা শুরু হয়েছে মূলত কি থেকে, টেরিডোফাইটা থেকে। টেরিডোফাইটার দেহে আছে, কিংবা আমাদের চারপাশে যে বড় বড় উদ্ভিদ গুলো আছে অ্যাঞ্জিওস্পার্মস, এদের দেহে কি আছে, পরিবহন কলা আছে বলেই এরা উন্নত। কিন্তু ওইগুলো আবার সপুষ্পক, এই কারণে এদেরকে হায়ার ক্রিপ্টোগ্রামস বলা যাবে না বড় উদ্ভিদকে। টেরিডোফাইটা হচ্ছে একই সাথে অপুষ্পক এবং একই সাথে এরা কি পরিবহন কলা আছে, এই কারণে এদেরকে বলবো আমরা হায়ার ক্রিপ্টোগ্রামস। তাহলে টেরিডোফাইটাটা হচ্ছে কি হায়ার ক্রিপ্টোগ্রামস, কারণ এদের দেহে কি আছে, পরিবহন টিস্যু বা পরিবহন কলা আছে, যাকে ইংরেজিতে বলা হয় ভাস্কুলার বান্ডেল বা জটিল টিস্যু বলা হয়। থ্যালাস হচ্ছে প্যারেনকাইমা কোষ দ্বারা গঠিত। প্যারেনকাইমা আবার সরল টিস্যু। থ্যালাস মানে একটা একক উদ্ভিদ, একটা একক ব্রায়োফাইটা, একটা একক টেরিডোফাইটা। এটা হচ্ছে, এটা বলা হবে কি থ্যালাস, একটা একক উদ্ভিদ আর কি। এদের কোষগুলা কি দ্বারা, প্যারেনকাইমা কোষ দ্বারা গঠিত। শুধু এই ব্রায়োফাইটা, টেরিডোফাইটা না, আমাদের চারপাশে যে আমরা উদ্ভিদগুলা দেখি, এদেরও অধিকাংশ কোষ প্যারেনকাইমা জাতীয় কোষ দ্বারাই গঠিত। যারা একটু সিরিয়াস হবে তাদের কিন্তু বিসিএস হয়ে যাবে। আমারও শুরুর দিকে হয়ে গেছে, আমার অনেক বিসিএস রয়ে গেছে, কিন্তু আমি শিক্ষা ক্যাডারে থাকবো, কারণ এটাই হচ্ছে একটা মজার ক্যাডার। এছাড়া পুং জননাঙ্গকে বলা হয় হচ্ছে অ্যানথেরিডিয়াম। আর স্ত্রী জননাঙ্গকে কি বলা হবে, আর্কিগোনিয়াম, বিশেষ নাম আর কি। আর যাদের আর্কিগোনিয়াম আছে তাদেরকে বলা আর্কিগোনিয়েট, মানে একটা অ্যাডজেক্টিভ ওয়ার্ড আর কি, আর্কিগোনিয়েট উদ্ভিদ। এবার ব্রায়োফাইটার কিছু স্পেশাল বৈশিষ্ট্য আছে, মানে শুধু ব্রায়োফাইটার। যেমন কি ব্রায়োফাইটাকে আমরা কি নামে চিনি, মশ বলে থাকি। আর টেরিডোফাইটাকে বলবো আমরা ফার্ন। আর ব্রায়োফাইটার উদ্ভিদ গুলা
বেশিরভাগই হচ্ছে উভয়চর। টেরিডোফাইটা কিন্তু টেরিডোফাইটার মধ্যে উভয়চর আছে, কিন্তু বেশিরভাগ উভয়চর না। ব্রায়োফাইটা উদ্ভিদ হচ্ছে গ্যামেটোফাইট, আর এটা হচ্ছে স্পোরোফাইট। গ্যামেটোফাইট, স্পোরোফাইট, এটা আসলে গ্যামেটোফাইট বলতে এদের দেহে সারা জীবন তো গ্যামেটোফাইট থাকে না। যে কোনো উদ্ভিদের জীবন চক্রে দুইটা পর্যায়ে থাকে, গ্যামেটোফাইট পর্যায়, স্পোরোফাইট পর্যায়। আমরা যতগুলো উদ্ভিদ দেখি আমাদের চারপাশে, এগুলো আমরা স্পোরোফাইট পর্যায়টাই দেখি। মানে এদের জীবন চক্রের বেশিরভাগ সময় কি কি কাজে যায়, স্পোরোফাইট পর্যায়ে যায়, আর অল্প কিছু সময় গ্যামেটোফাইট পর্যায়ে থাকে। গ্যামেটোফাইট মানে গ্যামেটের পর্যায়ে। গ্যামেট মানে হচ্ছে কি শুক্রাণু, ডিম্বাণু, যেগুলোকে আমরা জেনারেটিভ সেল বা জনন কোষও বলে থাকি। তাহলে এগুলা কিন্তু বেশিরভাগ সময় কি হিসাবে থাকে, স্পোরোফাইটিক পর্যায়ে থাকে। আর অল্প কিছু জীবনের হালকা কিছু সময় হচ্ছে তারা কি থাকে, গ্যামেটিক পর্যায়ে থাকে। এদের ব্রায়োফাইটার ক্ষেত্রে হিসাবটা হচ্ছে উল্টা। এদের জীবনের বেশিরভাগ সময় এরা গ্যামেটোফাইটিক পর্যায়ে থাকে, অল্প কিছু সময় শুধু এরা কি থাকে, স্পোরোফাইটিক। স্পোরার তো রেণু আর কি, রেণুদার উদ্ভিদ। স্পোরোফাইটিক পর্যায়ে থাকে হচ্ছে কারা, টেরিডোফাইটা বা আমাদের চারপাশে বড় উদ্ভিদ গুলা। মানে এর সাথে কিন্তু বড় উদ্ভিদের অনেক মিল পাওয়া যাবে, কারণ এই হচ্ছে বড় উদ্ভিদের আগের পর্যায়ে। তো এরা হচ্ছে গ্যামেটোফাইট, এদের জীবনের বেশিরভাগ সময় গ্যামেটোফাইট। এরা হচ্ছে স্পোরোফাইট। এদেরকে দেখা কি নাই, পরিবহন কলা বা ভাস্কুলার বান্ডেল নাই। আর কিন্তু এর দেহে, টেরিডোফাইটার দেহে ভাস্কুলার বান্ডেল আছে, আছে বলে এরা হায়ার ক্রিপ্টোগ্যামস। এরপর হচ্ছে এদের মূলের পরিবর্তে রাইজোয়েড থাকে, মূল থাকে না। ব্রায়োফাইটার দেহে মূল থাকে না, মূলের পরিবর্তে রাইজোয়েড থাকে। কিন্তু টেরিডোফাইটার দেহে কাণ্ড, পাতা, মূল সবকিছুই আছে, মূল, কাণ্ড, পাতা সবকিছুই আছে, কারণ এটা একটু বড় তুলনামূলক। এর দেহে কিন্তু নাই। এরা হচ্ছে সমরেণু পশু, হোমোস্পোরোজেনাস। মানে এদের দেহে যে রেণুগুলো উৎপাদন, এগুলো দেখতে একই রকম, সম মানে একই, হোমো অর্থ একই। এরা হচ্ছে হ্যাটারো, মানে হচ্ছে এদের হোমো হ্যাটারো দুইটাই হয়। এদের দেহে কি হয়, সমরেণু পশু, অসমরেণু পশু দুই ধরনেরই স্পোর উৎপাদন হয়ে থাকে। তাহলে এই হচ্ছে ব্রায়োফাইটা টেরিডোফাইটার কমন কিছু বৈশিষ্ট্য এবং স্পেশাল কিছু বৈশিষ্ট্য। এটা হচ্ছে স্পেশাল বৈশিষ্ট্য বা পার্থক্য, আমরা যাই বলি না কেন, বৈশিষ্ট্য আসলে আমরা লিখতে পারবো। আর এই সবগুলা জিনিস কিন্তু আমার কাছে খুব সুন্দর করে নোট করা আছে লাইভ এমসিকিউ সৌজন্যে। এটা কিন্তু লাইভ এমসিকিউ, অবশ্যই লাইভ এমসিকিউ সৌজন্যে। লাইভ এমসিকিউ খুব ভালো একটা অ্যাপ, আমি সবসময় এটা সাজেস্ট করে আসছি। আপনারা চাইলে আমার থেকে হোয়াটসঅ্যাপেও নিতে পারবেন। আমার নাম্বার হচ্ছে 01872665371। এই নাম্বারে আমার থেকে হোয়াটসঅ্যাপেও নিতে পারবেন, তবে অবশ্যই সেটা লাইভ এমসিকিউর সৌজন্যেই। তাহলে আমরা আমাদের পরের পার্ট করবো কি, পরের পার্ট করবো ব্রায়োফাইটা এবং টেরিডোফাইটার জনন, রিপ্রোডাকশন অফ ব্রায়োফাইটা। মানে কি ব্রায়োফাইটার জনন। তা আমরা সবসময় জানি জনন কিন্তু তিন প্রকার হয়ে থাকে, অঙ্গজ, অযৌন আর যৌন। তো ব্রায়োফাইটার ক্ষেত্রে সেম, ভেজিটেটিভ বা অঙ্গজ, সেক্সুয়াল, অ্যাসেক্সুয়াল। কিন্তু অঙ্গজ কিন্তু ওয়ান কাইন্ড অফ অ্যাসেক্সুয়াল, মানে অযৌন জনন। এই কারণে পৃথিবীর যাবতীয় জননকে দুই ভাগে ভাগ করা যেতে পারে, যৌন আর যৌন বাদে যা আছে সব হচ্ছে অযৌন। সে যাই হোক, ব্রায়োফাইটার জনন তিন প্রকার, তিন ভাবে আমরা লিখবো যদি রিটেন পরীক্ষা হয়ে থাকে। আর এমনিতে ফিলের জন্য এতটুকু জানলেই এর মধ্যে থেকে কমন পড়বে মোটামুটি বলা যায়। তো এক নম্বর হচ্ছে অঙ্গজ বা ভেজিটেটিভ স্ট্রাকচার, ভেজিটেটিভ প্রোডাকশন। অঙ্গজ মানে কি অঙ্গ থেকে অঙ্গ সৃষ্টি। সবচেয়ে সুন্দর উদাহরণ হচ্ছে কলা গাছ বা বাঁশ গাছ, ওইটাতে কিন্তু অঙ্গ থেকে অঙ্গ সৃষ্টি হয়। তাহলে অঙ্গজ জনন মানে কি হবে, অঙ্গ থেকে অঙ্গের সৃষ্টি। এক্ষেত্রে এক নম্বর হচ্ছে খণ্ডায়ন। খণ্ডায়ন মানে কি একটা ব্রায়োফাইটা কোনো কারণে খণ্ডিত হয়ে গেছে, এটা দেহ খণ্ডিত হলে কি হবে, প্রত্যেকটা, মনে করেন এরকম একটা ব্রায়োফাইটা, এরকম একটা ব্রায়োফাইটা এটা ছিল, তো খণ্ডিত হলে প্রত্যেকটা খণ্ড নতুন উদ্ভিদ হয়ে যাবে, প্রত্যেকটা খণ্ড নতুন ব্রায়োফাইটাতে পরিণত হবে। এটাকে বলা হবে হচ্ছে খণ্ডায়ন বা ফ্রাগমেন্টেশন। কোথায় দেখা যায়, রিক্সিয়া, মার্কেনসিয়া, পিউনারিয়া, এই উদ্ভিদগুলোতে হচ্ছে খণ্ডায়ন দেখা যায়। কোনো কারণে খণ্ডিত হইলে প্রত্যেকটা খণ্ড আলাদা আলাদা নতুন একটা ব্রায়োফাইটায় পরিণত হয়। স্থানীয় অগ্রভাগের সাহায্য। স্থানীয় অগ্রভাগ মানে কি, মনে করেন যে কোনো একটা থ্যালাসের একটা যে সর্বোচ্চ যে মাথা, এই মাথাটা কোনো কারণে বিচ্ছিন্ন হতে পারে। বিচ্ছিন্ন হলে ওই বিচ্ছিন্ন অংশ থেকেও নতুন ব্রায়োফাইটা জন্মাতে পারে। এর উদাহরণ হচ্ছে রিক্সিয়া ডিসকালার, স্থানীয় অগ্রভাগের সাহায্য। তারপর টিউবার। টিউবার মানে আমরা সবাই শুনছি যে আলোর টিউবার থাকে, টিউবার কিন্তু আলাদা আবার রোপণ করলে সেখানে আবার নতুন উদ্ভিদ জন্মায়। এই ক্ষেত্রে হচ্ছে রিক্সিয়া বালবিফারা, বাল্ব অর্থ কিন্তু টিউবার, মানে রিক্সিয়া বালবিফারা আর রিক্সিয়া ডিসকালার, এইগুলোর মধ্যে দেখা যায় কি টিউবার। যত জায়গায় আর দেখবেন আর মানে হচ্ছে রিক্সিয়ার ঘন, কারণ এখানে
ইন্টারমিডিয়েটের বইতে বা অনার্সের বইতেও আমরা ব্রায়োফাইটা বললে আমরা রিক্সিয়া মার্কেনসিয়াকে বেশি বুঝবো। তো রিক্সিয়া বালবিফেরা, রিক্সিয়া ডিসকালারের মধ্যে টিউবারের সাহায্য জনন করতে দেখা যায়। তারপর অস্থানিক শাখার সাহায্য। অস্থানিক শাখার মানে কি, যে স্থান দিয়ে শাখা বের হওয়ার কথা সেদিক দিয়ে না বের হয়ে অন্য দিক দিয়ে শাখা বের হলে তাকে কি বলবো আমরা, অস্থানিক শাখা। অস্থানিক শাখার সাহায্য উদাহরণ হচ্ছে রিক্সিয়া ফ্লুইডান্স। অস্থানিক শাখার সাহায্য এগুলো মূলত হচ্ছে এই যে থ্যালাস, হ্যাঁ একটা থ্যালাস মনে করেন, থ্যালাসের যে মধ্যশিরা, এই মধ্যশিরা থেকে শাখা বের হয়, শাখা বের হয়। এই শাখাগুলা কোনো কারণে বিচ্ছিন্ন হয়ে ওইটা থেকে হচ্ছে নতুন নতুন উদ্ভিদ জন্মায়, এটাকে বলা হবে কি অস্থানিক শাখা, রিক্সিয়া ফ্লুইডান্স। উদাহরণ কিন্তু মনে রাখতে হবে। তারপর হচ্ছে রাইজয়েডের সাহায্য, রিক্সিয়া গ্লাউকেন্স। আমরা জানি যে ব্রায়োফাইটা মানেই কি হবে, ব্রায়োফাইটা মানেই তাদের মূলের পরিবর্তে রাইজয়েড থাকবে, রাইজয়েড থাকবে, এরকম পেঁচানো পেঁচানো ইয়া থাকবে, এগুলাকে বলা হয় কি রাইজয়েড। এইগুলা কোনো কারণে বিচ্ছিন্ন হয়ে কি হতে পারে, আলাদা হচ্ছে নতুন ব্রায়োফাইটার জন্ম দিতে পারে। তাহলে উদাহরণ হচ্ছে রিক্সিয়া গ্লাউকা, এটা রাইজয়েড থেকেই নতুন উদ্ভিদ জন্মাতে পারে। গিমা সৃষ্টি, গিমা হচ্ছে কাফের মতো, হ্যাঁ কাফের মতো। মনে করেন এটা হচ্ছে একটা একটা মার্কেনসিয়ার একটা থ্যালাস। তো এখানে এরকম কাফের মতো একটা গঠন সৃষ্টি হবে, কাফের মতো, কাফের মতো, এটাকে বলা হয় গিমা, গিমা কাফ। হ্যাঁ, আর গিমা কাফের ভিতরে থাকে, এগুলো হচ্ছে গিমা, এগুলো হচ্ছে গিমা। এই কোনো কারণে বৃষ্টি হলে বা শিশির শিশির জমলে কি হয়, গিমা কাপটা পুড়ে যায় এবং এটা ভেঙে যায় বা উপচিয়ে পড়ে, পড়লে গিমা গুলো আলাদা কোথায় পড়ে, পড়ে এরাই কি হয়, এরাই আবার নতুন থ্যালাসে পরিণত হয়। তাহলে গিমা কাপের সাহায্য কারা জনন ঘটায়, মার্কেনসিয়া। তারপর আছে হচ্ছে পুনরুৎপাদন। পুনরুৎপাদন মানে কি, পুনরায় উৎপাদন। দেখতে মনে হচ্ছে যে সে একদম মারা গেছে, শেষ, একদম নিষ্ক্রিয়, কিন্তু সেটা থেকে আবার নতুন ব্রায়োফাইটা পুনরুৎপাদন করতে পারে। উদাহরণ হচ্ছে পোস্টম্ব্রোনিয়া হিমালয়েন্সিস। এই যে হিমালয়েন্সিস কেন নাম দিছে, হিমালয় পাহাড়ে জন্মায় বলেই হিমালয়েন্সিস নাম দেওয়া হয়েছে। পৃথিবীর সর্বোচ্চ পাহাড় কোনটা, হিমালয় না মাউন্ট এভারেস্ট? এটা জিজ্ঞেস করলে আমরা কি করি, আমরা পেঁচিয়ে ফেলি। আসলে সর্বোচ্চ পর্বত শৃঙ্গ হচ্ছে মাউন্ট এভারেস্ট, কিন্তু সর্বোচ্চ পর্বতমালা বা পাহাড় হচ্ছে কি হিমালয়। যেমন বাংলাদেশের সর্বোচ্চ পর্বত শৃঙ্গ হচ্ছে তাজিংডং, 1231 মিটার, যেটা থানচিতে। সবচেয়ে বড় পাহাড় হচ্ছে কিন্তু গারো পাহাড়। গারো পাহাড় কোথায়, ময়মনসিংহ নেত্রকোনা শেরপুর, যেখানে গারো এবং খাসিয়া উপজাতিরা বসবাস করে। আচ্ছা, তাহলে এই হিমালয়ানসিস কেন নাম দিয়েছে, এটার নাম, সব নামের কিন্তু একটা যুক্তিকতা থাকে। হ্যাঁ, হিমালয়, এই প্রজাতিটা হিমালয়ে দেখা যায় বা হিমালয় আবিষ্কার হয়েছে, এই কারণে নাম দেওয়া হয়েছে। তাহলে এটাকে মনে থাকবে যে এটাই কি হয়, বৃষ্টির পানি পাইলে আবার একসময় কি হয়, পুনরুৎপাদন ঘটাতে পারে। এরপর আছে অ্যাপোস্পোরিস সাহায্য। অ্যান্থোসারাস যে একটা ব্রায়োফাইটা আছে, ওটা কি করে, অ্যাপোস্পোরিস সাহায্য হচ্ছে জনন ঘটিয়ে থাকে। লাস্ট আছে মুকুল। মুকুল মানে কি, ইংরেজি কি, বার্ড। বার্ডিং এর সাহায্যে জনন ঘটায় হচ্ছে ব্রায়াম নামক ব্রায়োফাইটাটা হচ্ছে বার্ডিং এর সাহায্যে জনন ঘটায়। এই হচ্ছে ব্রায়োফাইটার অঙ্গজ জনন। অঙ্গ থেকে যে নতুন অঙ্গ সৃষ্টি হবে সেটাই হচ্ছে অঙ্গজ জনন। অঙ্গজ জনন 9 প্রকার হতে পারে: খন্ডায়ন, অস্থানিক সাহায্য, অস্থানিক শাখার সাহায্য, রাইজরের সাহায্য, গিমা কাপ। এগুলা রিটেন পরীক্ষার সময় হচ্ছে যতগুলা লেখা যায় অত ভালো, কিন্তু ফিলের ক্ষেত্রে জাস্ট জিনিসটা কি, কিভাবে হয় আর কার হয়, এতটুকু জানলেই এনাফ। তাই আমরা এখন পড়বো হচ্ছে অযৌন আর যৌন জনন, ব্রায়োফাইটার যৌন এবং অযৌন জনন। যৌন জনন বা সেক্সুয়াল রিপ্রোডাকশন। তো যৌন জননাঙ্গকে কি বলা হয়, আমরা আগে অলরেডি বলছি যে পুং জননাঙ্গকে বলা হবে হচ্ছে অ্যানথেরিডিয়াম, আর স্ত্রী জননাঙ্গকে বলা হবে কি, আর্কিগোনিয়াম। এটা আমরা আগে বলছি। হায়ার ক্রিপ্টোগ্যামসের যে বৈশিষ্ট্যগুলো ছিল সেখানে বলা হয়েছিল। সে যাই হোক, অ্যানথেরিডিয়াম মানে হচ্ছে কিন্তু পুং জননাঙ্গ, আর এটা দেখতে হয় কার মতো, নাশপাতির মতো। এটা দেখতে নাশপাতির মতো হয়, এরকম হয় আর কি, এরকম হয়, এরকম হয় নাশপাতির মতো। আর এটার মধ্যে কি উৎপাদন হয়, শুক্রাণু উৎপাদন হয়। তাহলে অ্যানথেরিডিয়ামটা হচ্ছে পুং জননাঙ্গ এবং দেখতে নাশপাতির মতো। আর শুক্রাণু মাতৃকোষকে অ্যান্ড্রোসাইট বলা হয়। শুক্রাণু মাতৃকোষ মানে কি, যার থেকে শুক্রাণু সৃষ্টি হবে সেটাই হচ্ছে শুক্রাণু স্পার্ম মাদার সেল, শুক্রাণু মাতৃকোষ, যার মধ্যে মেয়োসিস বিভাজনের মাধ্যমে কি হয়ে থাকে, শুক্রাণু সৃষ্টি হয়ে থাকে। আর্কিগোনিয়াম, আর্কিগোনিয়াম মানে কি, স্ত্রী জননাঙ্গ। আর এটা দেখতে হয় কার মতো, প্লাস্কের মতো হয়, প্লাস্কের মতো, হ্যাঁ প্লাস্কের মতো।
এরকম হয়ে থাকে প্লাস্কের মতো। এটার ভিতরে কি থাকে, ডিম্বাণু থাকে, আর বাইরে থেকে হচ্ছে শুক্রাণু শুক্রাণু প্রবেশ করে। তো সে যাই হোক, এটা দেখতে প্লাস্কের মতো, আর ভিতরে এক্সেল তৈরি হয়। এক্সেল মানে কিন্তু ডিম্বাণু, ভিতরে এক্সেল তৈরি হয় ডিম্বাণু। এটা শুধু এই উদ্ভিদের ক্ষেত্রে না, সব উদ্ভিদের ক্ষেত্রে এটা হচ্ছে কি কাছাকাছি টাইপের একই রকমের হয়ে থাকে, সামান্য দিক সেদিক হয়। লাস্টে হচ্ছে আমাদের কি অযৌন জনন। অযৌন জনন, আর অযৌন জনন জননের প্রথম ধাপ হচ্ছে কিন্তু জাইগোট। আমাদের চারপাশে আমরা যে আম গাছ দেখি, জাম গাছ দেখি, কাঁঠাল গাছ দেখি, এগুলা শুরু হয়েছে কোথা থেকে? এগুলো জাইগোট থেকে শুরু হয়েছে। প্রথমে শুক্রাণু ডিম্বাণুর মিলনের ফলে নিষেক হয়েছে, আর নিষেক থেকে হচ্ছে নিষেক হয়েছে, আর নিষেকের ফল মিলনটাকে বলে নিষেক, আর নিষেকের ফলে সৃষ্টি হচ্ছে জাইগোট। আর জাইগোট থেকে বড় বড় গাছগুলা সৃষ্টি হয়, আর এগুলাকে আমরা বলবো স্পোরোফাইটিক পর্যায়। তাইলে জাইগোট হচ্ছে স্পোরোফাইটের বা অযৌন জননের প্রথম ধাপ। স্পোরোফাইট জিনিসটাই কিন্তু অযৌন জননের সাথে রিলেটেড, কারণ ওই যে স্পোরোফাইটের বিপরীত কি? গ্যামেটোফাইট। গ্যামেট শুক্রাণু ডিম্বাণু হচ্ছে যৌন, শুক্রাণু ডিম্বাণুর সাথে যৌন যৌন সম্পর্ক, আর স্পোরোফাইটের সাথে অযৌন অযৌন সম্পর্ক। তার মানে আমরা স্পোরোফাইট পর্যায়টাকে কি বলবো? অযৌন জনন বলবো। সে যাই হোক, স্পোরোফাইট পর্যায় শুরু হয় কিন্তু জাইগোট থেকে। জাইগোট থেকে গাছের কথা চিন্তা করবেন, আপনার আশেপাশে যত গাছ আছে সব স্পোরোফাইটিক পর্যায়ের গাছ। তাহলে জাইগোট হচ্ছে স্পোরোফাইটের বা অযৌন জননের প্রথম ধাপ। আর জাইগোটটা আর্কিগোনিয়ামের মধ্যেই ভ্রূণে পরিণত হয়। এটা যে এই শুক্রাণুটা এর সাথে মিলিত হয়, তখনই এখানে কি হয়, এটা ভ্রূণে পরিণত হয়। মানে হচ্ছে জাইগোট আর্কিগোনিয়ামের মধ্যেই ভ্রূণে পরিণত হয়। নিষেকের ফলে জাইগোট, জাইগোটের পরবর্তী অবস্থায় হচ্ছে কি ভ্রূণ। এরপরে আমরা এখানে লিখছি হচ্ছে রিক্সিয়ার স্পোরোফাইট সরল। রিক্সিয়া জিনিসটা কিন্তু সরল, শুধুমাত্র ক্যাপসুল আছে, আর কিছু নেই। আর মার্কেনসিয়া আর একটু জটিল। মার্কেনসিয়া দেয় ফুড, সিটা, ক্যাপসুল সবগুলাই থাকে, ঠিক আছে। আর যে পিউনারিয়া, পিউনারিয়া এটা কিন্তু একটা জটিল ব্রায়োফাইটা। তাহলে এই হচ্ছে আমাদের ব্রায়োফাইটার জননের সার সংক্ষেপ। সার সংক্ষেপ বলতে এমসিকিউ যেহেতু সামনে, আমরা এমসিকিউ এর জন্য সবকিছুই পড়ার চেষ্টা করছি। তা আমরা এখন হচ্ছে পরের পার্টে যাব, টেরিডোফাইটার জনন। আমরা পড়বো টেরিডোফাইটার জনন। টেরিডোফাইটাতেও কিন্তু অঙ্গজ জনন হয়ে থাকে। ব্রায়োফাইটাতে যেমন বিভিন্ন উপায়ে অঙ্গজ জনন হয়, টেরিডোফাইটার ক্ষেত্রেও প্রধানত 3 উপায়ে অঙ্গজ জনন হয়। প্রথমত হচ্ছে খন্ডায়ন। খন্ডায়ন মানে প্রাগমেন্টেশন, কোনো কারণে খণ্ডিত হয়ে গেলে ওই খন্ডটা থেকে নতুন টেরিডোফাইটার জন্ম হয়। উদাহরণ হচ্ছে লাইকোপোডিয়াম। তারপর আছে রাইজোম। রাইজোম হচ্ছে, রাইজোম কাকে বলে? মাটির নিচের কাণ্ডকে বলে। যেমন হচ্ছে আদা, যে এখানে হচ্ছে টেরিস, এডিয়ান্টুম, এদের রাইজোম থেকেও কি হতে পারে? পুনঃ বংশধর সৃষ্টি হতে পারে। তারপর হচ্ছে বুলবিল বা গিমা, যেটা একটু আগে আমরা দেখাইছি, এটার মাধ্যমে কি হতে পারে? জনন করতে পারে। উদাহরণ হচ্ছে চেলাজিনেলা। এছাড়া যৌন জনন কিভাবে শুরু হয়, কোথা থেকে? স্পোরোফাইট মানে মূল উদ্ভিদ, আমাদের চারপাশে যেগুলো আছে এগুলাই স্পোরোফাইট। আমরা যদি ভুলে যাই তাহলে কিভাবে মনে রাখবো জানেন? স্পোরোফাইট শুরু হয়েছে কোথা থেকে? জাইগোট থেকে। একটা জাইগোট কিন্তু বিকশিত হয়েই বড় উদ্ভিদ বা বড় গাছপালা বা আমরা মানুষ যা কিছু আছি, শুরু কোথা থেকে? জাইগোট থেকে। তার মানে জাইগোট বিকশিত হয়ে হয় কি? স্পোরোফাইট। আর একটা বড় গাছে যখন ফুল ধরে, তারপর হচ্ছে এখানে কি হয়? এক পর্যায়ে শুক্রাণু সৃষ্টি হয়। ফুলের মধ্যে মনে করেন জবা ফুল, ফুলের মধ্যে কি হয়? রেণু উৎপাদন হয়, আর রেণু থেকে পরে শুক্রাণু উৎপাদন হয়। ওই পর্যায়টাকে বলা হচ্ছে গ্যামেটোফাইটিক পর্যায়। আর এখানে হচ্ছে আমাদেরটা হচ্ছে কি? স্পোরোফাইটিক পর্যায়। সে যাই হোক, স্পোরোফাইটিক উদ্ভিদের স্পোরাঞ্জিয়ামের মধ্যে স্পোর উৎপাদন হয়। স্পোরোফাইটিক উদ্ভিদের স্পোরাঞ্জিয়ামের মধ্যে স্পোর উৎপাদন, এটা টেরিডোফাইটার ক্ষেত্রে যেমন সত্য, বড় বড় উদ্ভিদের ক্ষেত্রে তেমন সত্য। স্পোরাঞ্জিয়াম অর্থ হচ্ছে রেণুস্থলী। রেণুস্থলী যেমন জবা ফুলের ক্ষেত্রে এমন থাকে না? এমন থাকে। এখানে হচ্ছে রেণুস্থলী গুলা থাকে, রেণুস্থলী। এর মধ্যে হচ্ছে রেণু উৎপাদন হয়, পরাগ রেণু উৎপাদন হয়। বা আমরা যদি টুদ্রা ফুলের কথা চিন্তা করি, এরকম না দেওয়া থাকে এরকম। তো এগুলো হচ্ছে কি? এগুলো হচ্ছে রেণুস্থলী বা স্পোরাঞ্জিয়াম, যেখানের মধ্যে স্পোর উৎপাদন হবে। স্পোর অঙ্কুরিত হয়ে তারপর হচ্ছে গ্যামেটোফাইটিক পর্যায়। মানে স্পোর অঙ্কুরিত হওয়া মানে কি? এটা থেকে হচ্ছে কি উৎপাদন হবে? এটা থেকে উৎপাদন হবে হচ্ছে শুক্রাণু। এখানে উৎপন্ন স্পোর গুলা কি করবে? কোনোভাবে আসা গর্ভমুণ্ডের মধ্যে পতিত হবে। তখন এই অবস্থাটাকে বলা হচ্ছে গ্যামেটোফাইটিক পর্যায়। এটা আরেকটা নাম হচ্ছে প্রোথ্যালাস। প্রোথ্যালাস এটা কিন্তু হ্যাপ্লয়েড।
যাই হোক, আর প্রোথ্যালাসের মধ্যে একসময় কি উৎপাদন হয়, অ্যান্থেরিডিয়াম এবং আর্কিগোনিয়াম। এটা অবলিক না, উভয়ই হবে। মানে পুরুষ উদ্ভিদে হলো অ্যান্থেরিডিয়াম, নারী উদ্ভিদে হলো, নারী টেরিডোফাইটাতে হবে কি আর্কিগোনিয়াম। আর নিষেকের পর জাইগোট হয় সবসময়, আর জাইগোট থেকেই আবার স্পোরোফাইট। বড় উদ্ভিদের কথা চিন্তা করবো, ছোট উদ্ভিদ যদি আমাদের চারপাশে না থাকে। আসলে ব্রায়োফাইটা টেরিডোফাইটা বিশেষ করে আমাদের চারপাশে অ্যাভেলেবেল। আর আদিপার্নে রেণুস্থলীকে একত্রে বলে রেণুপত্র মঞ্জুরি। রেণুস্থলী মানে কি, এই যে স্পোরাঞ্জিয়াম অর্থ রেণুস্থলী, রেণু যেখানে থাকে, তো ওই রেণুর মঞ্জুরি গুলাকে, রেণুস্থলী গুলাকে একত্রে বলা হয় কি রেণুপত্র মঞ্জুরি। আরো একটা তথ্য আমাদের জানতেই হবে, সেটা হচ্ছে রেণুস্থলী পত্রকের নিচে যখন সাজানো থাকে তাকে বলে সোরাস, যেটা টেরেসের মধ্যে স্পষ্ট দেখা যায়। তা আমাদের পরের পার্ট হচ্ছে ডিস্ট্রিবিউশন অফ ব্রায়োফাইট এন্ড টেরিডোফাইট ইন বাংলাদেশ। বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে ব্রায়োফাইটা এবং টেরিডোফাইটার বিস্তৃতি। ডিস্ট্রিবিউশন অফ ব্রায়োফাইটার বিস্তার, মানে ব্রায়োফাইটা কোথায় থাকে। তো একটা তথ্য জানতেই হবে, সেটা হচ্ছে লোনা পানি ছাড়া, লোনা পানিতে ব্রায়োফাইটা জন্মাতে পারে না। আর পৃথিবীর যে কোনো পরিবেশে ব্রায়োফাইটা থাকতে পারে। তবে এখানে উল্লেখযোগ্য হচ্ছে সিলেবাসে বাংলাদেশের কথা উল্লেখ আছে, যে বাংলাদেশে বিস্তার। এই কারণে বাংলাদেশে যেগুলা বেশি জন্মায় আমরা সেগুলা খুব ভালো করে পড়বো। আর বাইরের অন্যান্য দেশে বা অন্যান্য পরিবেশে যেগুলা জন্মায় সেগুলা অতটা গুরুত্বপূর্ণ নয়। তা আমি কালো কালি দিয়ে যেগুলা লিখছি এগুলাই বাংলাদেশে জন্মায়, আর যেগুলা নীল কালি এগুলো হচ্ছে বহির্বিশ্বে, এগুলা অতটা গুরুত্বপূর্ণ নয়। যদিও উল্টা লেখা উচিত ছিল, নীলগুলা লেখা উচিত ছিল, কিছু দূর লেখার পর আমার মনে হয়েছে এরকম। সে যাই হোক, আমরা এখন পড়বো। তো পাহাড়ে, বাংলাদেশের পাহাড়ি অঞ্চলে, মানে বলতে পারি আমরা পার্বত্য চট্টগ্রাম বা সিলেট অঞ্চলে যে ব্রায়োফাইটা গুলা জন্মায় সেগুলো হচ্ছে পলিট্রিকাম, প্রুলানিয়া, লেজিওনিয়া। এই তিনটা হচ্ছে পাহাড়ে বেশি জন্মায়, পলিট্রিকাম, প্রুলানিয়া, লেজুয়ানিয়া। এরপর হচ্ছে পরাশ্রয়ী পড়বো আমরা। পরাশ্রয়ী আমার কেন যেন মনে হয় এখানে সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে পরাশ্রয়ী, মানে এপিপাইটিক ব্রায়োফাইটা গুলা। তার মধ্যে আছে এক নাম্বার হচ্ছে প্রুলানিয়া, এরা একই সাথে পাহাড়ের আবার একই সাথে এপিপাইটিক, মানে অন্যের দেহের মধ্যে জন্মায়, পরাশ্রয়ী। এরপরে লেজুয়ানিয়া, তারপর আরো দুইটা আছে হচ্ছে টান্টিথেলিয়াম আর পোরিল্লা, এরাও কিন্তু একই সাথে হচ্ছে এপিপাইটিক, কিন্তু এরা বাংলাদেশের প্রেক্ষাপটে অত গুরুত্বপূর্ণ নয়। তারপর হচ্ছে আর্দ্র স্থানে, আর্দ্র মানে হচ্ছে ভিজা ভিজা স্থানে, ভিজা ভিজা স্থানে কারা জন্মায়, পিউনারিয়া হাইগ্রোমেট্রিকা, পিউনারিয়া হাইগ্রোমেট্রিকা, এটা পুরা ঘর এবং প্রজাতির নাম একসাথে। অ্যান্থোসারস, এটা জন্মায় আর্দ্র স্থানে। তারপর হচ্ছে ইট পাথরের গায়ে, এটাকে ইংরেজিতে বলা হয় সাবেরিয়াল। তো এখানে জন্ম হচ্ছে ব্রায়াম নামের একটা ব্রায়োফাইটা আছে, বাংলাদেশেই বেশি জন্মায়। এটা এখানে একটাই, আর এটা হচ্ছে মূলত বাংলাদেশের প্রেক্ষাপটে না, সায়াথোডিয়াম। এটাও একটা হচ্ছে সাবেরিয়াল ব্রায়োফাইটা। তারপর হচ্ছে স্থলজ পরিবেশ, ভূমিতে জন্মায় রিক্সিয়া প্লুইটান্স, সামনে লেখা উচিত ছিল, নিচে লিখে বলছি রিক্সিয়া প্লুইটান্স। এখানে প্রজাতি সহ জানা উচিত, যেহেতু বাংলাদেশের মধ্যে বেশি জন্মায় আর টপিকটাই বাংলাদেশ রিলেটেড। মার্কেনসিয়া পলিমরফা, সামনে লিখবেন আপনারা। অ্যান্থোসারাস, নটোথাইলাস, এরাও হচ্ছে কি স্থলজ পরিবেশে জন্মায়। তবে আমরা জানি ব্রায়োফাইটাকে কি বলা হয়, উভয়চর বলা হয়। আর যেগুলো উভয়চর এগুলো অবশ্যই জলের মধ্যেও থাকে। তো উভয়চরের মধ্যে আছে রিক্সিয়া প্লুইটান্স, এরা একই সাথে স্থলে থাকে জলেও থাকে, বাংলাদেশে অনেক দেখা যায়। স্প্যাগনাম, এটাও দেখা যায়। নটোথাইলাস, এরপর আছে কি পন্টিনালিস, রিয়েলা, স্পাইরোকার্পস, এগুলো হচ্ছে উভয়চর ব্রায়োফাইটা। তারপর মরুজ, মানে মরুভূমিতে কিছু ব্রায়োফাইটা দেখা যায়, টর্সুলা, পোরিল্লা, পলিট্রিকাম। আর উষ্ণ পরিবেশ, উষ্ণ মানে কি গরম পরিবেশ, এটা মরুভূমি আকার যেখানে হোক সেখানে দেখা যায় হচ্ছে সিরাটোনিউরন। আর সবার শেষে হচ্ছে শীতল পরিবেশে এক ধরনের ব্রায়োফাইটা খুব বংশ বিস্তার করে, সেটা হচ্ছে টাকাকিয়া। এই হচ্ছে ব্রায়োফাইটার বিস্তার বাংলাদেশ এবং বৈশ্বিক প্রেক্ষাপটে। তবে বাংলাদেশ গুলাই বেশি জানতে হবে। তারপরে আমরা এখন পড়বো কি টেরিডোফাইটার বিস্তার। ডিস্ট্রিবিউশন অফ টেরিডোফাইটা মানে হচ্ছে টেরিডোফাইটার বিস্তার। টেরিডোফাইটা কোথায় কোথায় থাকে, ব্রায়োফাইটার মতোই টেরিডোফাইটার বিশেষ কিছু স্থানে বসবাস করে, এগুলো উদাহরণ সহ জানতে হবে। পার্বত্য এলাকায় মানে পাহাড়ি এলাকায়
টেরিস, এডিয়ান্টাম, নেপ্রোলেফিস এক্সালটা, ডিপ্লাজিয়াম, সায়াথিয়া। এটা হচ্ছে পাহাড়ি এলাকায় এই টেরিডোফাইটা গুলো বেশি দেখা যায়। তাহলে আপনি যদি মনে করেন আমি কিভাবে মনে রাখবো, এটা আসলে ব্যক্তি বিশেষে মনে রাখার ক্ষেত্রটা ভিন্ন হতে পারে। সেক্ষেত্রে আপনি পাহাড়ের সাথে এই শব্দগুলো যে কোনো একটা কানেকশন খুঁজে বের করতে পারেন, অথবা প্রত্যেকটার প্রথম বর্ণ নিয়ে আলাদা একটা বর্ণ একটা শব্দ তৈরি করে এটা মনে রাখতে পারেন। যে কোনো ভাবে হোক মনে রাখার সর্বোচ্চ চেষ্টা করতে হবে। তারপর চা বাগান, চা বাগানে পাওয়া যাচ্ছে লাইগোডিয়াম আর অ্যানজিওপটেরিস। এখানে টেরিস, এখানে হচ্ছে অ্যানজিওপটেরিস। চা বাগান বাংলাদেশে সবচেয়ে বেশি কোথায়? মৌলভীবাজারে, তারপর হচ্ছে সিলেট বা উত্তরবঙ্গে পঞ্চগড় আছে অর্গানিক চা বাগান। তো আপনি চা বাগানের সাথে যে কোনো ভাবে লিয়ান বা মানে প্রথম দুইটা বর্ণ বা যে কোনো ভাবে মনে রাখার একটা সূত্র খুঁজতে হবে। শুধু এই বিষয় না, যে কোনো পড়ার থেকে বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে আমি এটা কিভাবে মনে রাখবো। ওইটা জানলে হচ্ছে আপনি যে কোনো পরীক্ষা ভালো করতে পারবেন। না হলে আপনি পড়বেন কিন্তু কোনো পড়া মনে থাকবে না। এই কারণে পড়ার সময় একটা না একটা ক্লু খুঁজে বের করতে হবে, আমি এটা এভাবে মনে রাখবো। তারপর সুন্দরবন, সুন্দরবন বাংলাদেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলে 5টা জেলায়। আর সবার বাসায় অবশ্যই ম্যাপ থাকতে হবে। ম্যাপ হচ্ছে যাবতীয় পড়ালেখার, যাবতীয় জ্ঞানের মূল কেন্দ্র হচ্ছে ম্যাপ। বাংলাদেশের একটা ম্যাপ, ওয়ার্ল্ড একটা ম্যাপ থাকতেই হবে যদি আপনার জীবনে ভালো কোনো জব করার ইচ্ছা থাকে। আর ম্যাপ কিভাবে দেখতে হয়, কিভাবে পড়তে হয়, এগুলো শিখে নেবেন। শিখতে একদিন লাগবে, বেশি না, মানে একটা নির্দিষ্ট সময় লাগবে। তাহলে অ্যাক্রোস্টিসিয়াম, এটা হচ্ছে কি সুন্দরবনে পাওয়া যায়। এটা এই উদাহরণটা সব বইতে আছে, কারণ এটা মোস্ট একটা ইম্পর্টেন্ট। অ্যাক্রোস্টিসিয়াম হচ্ছে কোথায়? সুন্দরবনে পাওয়া যায়। জল, জল মানে পানিতে পাওয়া যায় হচ্ছে মার্সেলিয়া কোয়াড্রিপুলিয়া। এরপর হচ্ছে সালভিনিয়া নাটান্স। আসলে এদের তো আরো অনেক প্রজাতি আছে, কিন্তু বাংলাদেশে এগুলাই বেশি দেখা যায়। অ্যাজোলা পিন্নাটা, এগুলো হচ্ছে জলের মধ্যে পাওয়া যায়। অ্যাজোলা সম্পর্কে আমরা সবাই নিশ্চয় জানি, বা সালভিনিয়া সম্পর্কে। স্থলজ, স্থলজ চেলাজিনেলা, এরা মূলত বিভিন্ন কৃষি জমির আইলের মধ্যে থাকে। লাইকোপোডিয়াম ক্লাবাটুম, লাইকোপোডিয়াম কমপ্লানাটুম, এই দুইটা হচ্ছে স্থলজ। তারপর সাইলোটাম, ওফিগ্লোসাম, এগুলা সবই হচ্ছে স্থলজ টেরিডোফাইটা। তারপর উভয়চর, এখানে কিন্তু কিছু উভয়চর আছে। এক নম্বর হচ্ছে পলিপোডিয়াম, ইকুইজিটাম, আইসোয়েটিস, এটাকে বলা হয় পানি রসুন। মার্সেলিয়া, মনে রাখার কাছে কার্যকরী উপায় এক্ষেত্রে হচ্ছে ছবি দেখা। যেটা পড়বেন এটার সাথে সাথে গুগলে হচ্ছে দিয়ে দেবেন যে এটা কেমন দেখতে। আপনি যদি না চেনেন তাহলে হচ্ছে মিলিয়ে নেবেন, দেখবেন যে আপনার একদম ইজিলি মনে থাকতেছে যে আমি তো এটা দেখছি, এখানে এটা তো ওইখানে জন্মায়। তারপর আপনি এই পরীক্ষার হলে আনসার করতে পারবেন। এরপরে হচ্ছে কি পরাশ্রয়ী, এপিপাইটিক, কি আছে সেলাজিনেলা, ওফিগ্লোসাম, সাইলোটাম, এগুলো হচ্ছে কি পরাশ্রয়ী। এরপর আছে মাইকোরাইজা, মাইকোরাইজা, আসলে মাইকোরাইজা তো হয় ছত্রাক, মাইকোরাইজাল ছত্রাক করছেন না। কিন্তু এই যে লাইকোপোডিয়াম আর ওফিগ্লোসাম, এখানে কমা দেওয়া আর কি ওফিগ্লোসাম, এই দুইটা টেরিডোফাইটার দেহের মধ্যে মাইকোরাইজাল ছত্রাক জন্মায়। এই কারণে এটাকে মাইকোরাইজাল নামক আলাদা ভাগে রাখা হয়েছে। আর সাবেরিয়াল, ওইটা আমরা আগে প্রাইভেটের মধ্যে পড়ছিলাম যে ইট পাথরের দেয়ালের মধ্যে জন্মায়, সাবেরিয়াল। কি আছে? ড্রাইওপটেরিস, আর আছে হচ্ছে পলিপোডিয়াম বা শুধু টেরিস। টেরিস, ড্রাইওপটেরিস, পলিপোডিয়াম, এগুলো হচ্ছে কি সাবেরিয়াল। তাহলে এই হচ্ছে আমাদের ব্রায়োফাইটা এবং টেরিডোফাইটার বিস্তার। আশা করি এর বাইরে থেকে বসতে হবে না। এই দুটুক ভালো করে জানলেই পরীক্ষায় আনসার করা যাবে, এবং কি লিখিত পরীক্ষায় হচ্ছে এখান থেকে হচ্ছে আনসার করা যাবে যদি সামনের বিসিএস বা প্রবাসক পরীক্ষায় আপনারা অংশগ্রহণ করে থাকেন। তাহলে এই হচ্ছে সম্পূর্ণভাবে আমাদের পুরা হায়ার ক্রিপ্টোগ্যামস বা উন্নত অপুষ্পক উদ্ভিদ। কারা? ব্রায়োফাইটা, এবং স্পেশালি শুধু টেরিডোফাইটাই হচ্ছে হায়ার ক্রিপ্টোগ্যামস, ব্রায়োফাইটা হচ্ছে লোয়ার ক্রিপ্টোগ্যামস। কিন্তু দুইটাই হচ্ছে কি অপুষ্পক উদ্ভিদ, দুইটাই ক্রিপ্টোগ্যামস, দুইটাই কিপটা, কাউকে ফুল ফল কিছুই দেয় না। তাহলে আমরা এখন পরবর্তী বিষয়ের দিকে চলে যাব, অ্যানজিওস্পার্ম বা আবৃতবুধি, মানে আরো বড় উদ্ভিদ গুলা। ছোট উদ্ভিদ থেকে আমরা কোথায় চলে আসছি? অ্যানজিওস্পার্ম বা আবৃতবুধি উদ্ভিদের কাছে। স্পার্ম বা আবৃতবীজী উদ্ভিদের প্রথম পার্টটা হচ্ছে আইসিএন। তবে অ্যানজিওস্পার্ম সম্পর্কেও ক্লিয়ার ধারণা থাকতে হবে। আমাদের চারপাশে যে বড় উদ্ভিদগুলো, এগুলো হচ্ছে আবৃতবীজী উদ্ভিদ বা অ্যানজিওস্পার্ম। এদেরকে দুই ভাগে ভাগ করা হয়, এক বীজপত্রী এবং দুই বীজপত্রী। সে যাই হোক, আবৃতবীজীর মেইন
বৈশিষ্ট্য হচ্ছে এদের বীজ কি থাকবে, আবৃত অবস্থায় থাকবে। যেমন আমরা যত ফল বেশিরভাগই হচ্ছে আবৃত বীজি, আম, জাম, কাঁঠাল, কলা, লিচু যাই বলি না কেন। আর এদের অবশ্যই পরিবহন কলা আছে। এদের জাইলেমের মধ্যে কি থাকে, ব্যাসেল থাকে। এটা খুব গুরুত্বপূর্ণ। জাইলেমে ব্যাসেল থাকে, ফ্লোয়েমে সঙ্গী কোষ থাকে। মানে সব জাইলেমের 4টা উপাদান সবগুলাই থাকে, ফ্লোয়েমের 4টা উপাদান সবগুলাই থাকে। কিন্তু ওই যে টেরিডোফাইটা বা জিমনোস্পার্ম, ওইগুলাতে হচ্ছে জাইলেমের মধ্যে ব্যাসেল থাকে না, আবার ফ্লোয়েমের সঙ্গী কোষ থাকে না। সে যাই হোক, তাহলে আমাদের প্রথম পার্টটা হচ্ছে আইসিএন। আইসিএন এর পূর্ণরূপ হচ্ছে ইন্টারন্যাশনাল কোড অফ নোমেনক্লাচার ফর এলজি, পাঞ্জাই এন্ড প্লান্টস। মানে হচ্ছে ইন্টারন্যাশনাল কোড, আন্তর্জাতিক কোড। নোমেনক্লাচার অর্থ হচ্ছে নামকরণ, নামকরণের আন্তর্জাতিক কোড। কিসের নামকরণ? এলজি মানে হচ্ছে কি শৈবাল, তারপরে পাঞ্জাই ছত্রাক, এন্ড প্লান্টস এবং উদ্ভিদ। শৈবাল, ছত্রাক এবং যত উদ্ভিদ আছে এদের নামকরণের জন্য একটা কোড বা একটা নিয়ম নীতির নাম হচ্ছে কি আইসিএন। মূলত এটা একটা বই আকারে প্রকাশিত হয়। তো উদ্দেশ্য কি? এটার উদ্দেশ্য হচ্ছে নামকরণের স্বীকৃত মূলনীতি প্রতিষ্ঠা। সারা বিশ্বের জন্য একই ধরনের নামকরণের জন্য একটা মূলনীতি প্রতিষ্ঠা। মূলনীতি আছে হচ্ছে 6টা। আর এই আইসিএন এর পূর্ব নাম ছিল হচ্ছে আইসিবিএন। এটা আমরা সবাই জানি। উদ্ভিদের ক্ষেত্রে আইসিবিএন, প্রাণীর ক্ষেত্রে আইসিজেডএন। আইসিবিএন মানে কি ইন্টারন্যাশনাল বোর্ড অফ বোটানিক্যাল নোমেনক্লাচার। আর প্রাণীর ক্ষেত্রে ছিল জুলজিক্যাল। তো কোন পরিবর্তন প্রয়োজন হলে, মানে এই যে আইসিএন মানে একটা বই আকারে প্রকাশ করবে তারা কয়েক বছর পর পর, 5 বছর পর পর। তো এটার পরিবর্তন প্রয়োজন হলে কারা এটার পরিবর্তনের অধিকার কাদের আছে, সেটা হচ্ছে আইবিসি। আইবিসির পূর্ণরূপ হচ্ছে ইন্টারন্যাশনাল বোটানিক্যাল কংগ্রেস। মানে বিশ্বের বড় বড় উদ্ভিদ বিজ্ঞানীদের কংগ্রেস, সম্মেলন, আইবিসি। তারাই হচ্ছে এই আইসিএন পরিবর্তন সংযোজন করে থাকে। আর এই সম্মেলনের আয়োজন করে হচ্ছে আইএপিটি। আইএপিটি মানে ইন্টারন্যাশনাল, আমি লিখিনি সংক্ষেপে লিখছি, ইন্টারন্যাশনাল অ্যাসোসিয়েশন অফ প্লান্ট ট্যাক্সোনমি। একটা সংগঠন আছে, ওই সংগঠনের কাজ হচ্ছে কি আইবিসি আয়োজন করা। আর আইবিসির মধ্যেই আইসিএন সংশোধন বা পরিমার্জন এগুলা করা হয়ে থাকে। তো নামকরণের জনক আমরা সবাই জানি ক্যারোলাস লিনিয়াস। তার কয়েকটা বই আছে যদিও, তবে উদ্ভিদ নামকরণের সূচনা হয়েছে তার স্পেসিস প্লান্টারম বই থেকে। স্পেসিস মানে প্রজাতি, প্লান্ট অর্থ উদ্ভিদ। নামকরণের প্রথম মাইল ফলক হচ্ছে প্যারিস কোড। প্যারিস ফ্রান্সের রাজধানী প্যারিস। প্যারিস কোড মানে প্যারিসে একটা সম্মেলন হয়েছিল, ওই সম্মেলনে যে নীতিগুলা গৃহীত হয়েছে সেটা হচ্ছে প্যারিস কোড। আর 20তম আইবিসি মানে সর্বশেষ আইবিসি সম্মেলন হচ্ছে মাদ্রিদ, স্পেনের মাদ্রিদে। তাহলে এই হচ্ছে আমাদের আইসিএন সম্পর্কে আলোচনা। তারপর হচ্ছে আমাদের কি সাইটোট্যাক্সোনমি। সাইটোট্যাক্সোনমি, সাইটো অর্থ কিন্তু কোষবিদ্যা, সাইটোলজি। আর ট্যাক্সোনমি মানে হচ্ছে কি শ্রেণীবিন্যাস বিদ্যা। তার মানে কোষবিদ্যার জ্ঞানকে শ্রেণীবিন্যাসে প্রয়োগ করাটাই সাইটোট্যাক্সোনমি। আগে এক সময় সাধারণভাবে শ্রেণীবিন্যাস করা হতো, এত গভীর জ্ঞান তাদের কারো ছিল না। কোষে আবিষ্কার হয়েছে কবে? 1700 সালের পরে। তাইলে পরবর্তীতে যত দিন দিন জটিল হয়েছে, অত কি হয়েছে গভীর জ্ঞানকে শ্রেণীবিন্যাসে কাজে লাগানো হচ্ছে। তাহলে আমরা যখন শ্রেণীবিন্যাসের কাজে সাইটো মানে কোষবিজ্ঞান জ্ঞানকে কাজে লাগাবো, সেটাই সাইটোট্যাক্সোনমি। আবার কেমোট্যাক্সোনমি আসবে সামনে। কেমিক্যালের জ্ঞানকে, কেমিক্যাল মানে কি রাসায়নিক উপাদানের জ্ঞানকে যখন প্রয়োগ করবো শ্রেণীবিন্যাসে, তখন তাকে বলবো হচ্ছে কি রাসায়নিক শ্রেণীবিন্যাস বা কেমোট্যাক্সোনমি। সে যাই হোক, তাহলে সংজ্ঞা হিসেবে বলা যায় কোষবিদ্যার জ্ঞানকে বিশেষত ক্রোমোজোমের বৈশিষ্ট্যকে। কারণ কোষের মধ্যে কি থাকে? কোষের মধ্যে থাকে হচ্ছে নিউক্লিয়াস, আর নিউক্লিয়াসের মধ্যে থাকে ক্রোমাটিন জালিকা বা ক্রোমোজোম। এই ক্রোমোজোমের জ্ঞানকে শ্রেণীবিন্যাসের কাজে লাগানোটাই হচ্ছে কি সাইটোট্যাক্সোনমি। মানে এক একটার এক এক রকম ভিন্নতার ভিত্তি করে তাদেরকে একাধিক আলাদা আলাদা শ্রেণীতে রাখা হবে। একটি প্রজাতির ক্রোমোজোম সংখ্যা ধ্রুব। একটি প্রজাতির বলতে পৃথিবীর যে কোনো জীবের প্রজাতির ক্রোমোজোম সংখ্যা ধ্রুব। যেমন মানুষের দেহকোষে ক্রোমোজোম সংখ্যা 23 জোড়া, 46টা। জনন কোষে কত? এটা কিন্তু বেশিরভাগ মানুষে আমরা জানি না। জনন কোষে হচ্ছে 23টা, 23 জোড়া না। জনন কোষের ক্রোমোজোম সংখ্যা 23টা। ওই যে ডিপ্লয়েড থেকে যখন হ্যাপ্লয়েড হয়, তখন প্রতি জোড়া থেকে একটা করে চলে আসে, 23টা হয়ে যায়। ডিম্বাণুতে 23টা, শুক্রাণুতে 23টা, দুইটা মিলিত হয়ে আবার জাইগোটে 46টা হয়ে যায়। কিন্তু বেশিরভাগ মানুষ জিজ্ঞেস করলে বলবো দুইটা। আসলে দুইটা তো হচ্ছে কি জনন কোষ, সেটা হচ্ছে ভিন্ন ব্যাপার। একটা পুং জনন কোষ, একটা স্ত্রী জনন কোষ। তাহলে এই যে ধ্রুব থাকে, এই ধ্রুব থাকার ঘটনাটাকে বলা হয় হচ্ছে ক্যারিওটাইপ। ক্যারিওটাইপ মেটাফেজ দশার চিত্র।
মেটাফেজ দশা চিত্র মানে ক্রোমোজোম, এই যে মাইটোসিস কোষ বিভাজনের 5টা ধাপ আছে না, প্রোফেজ, প্রোমেটাফেজ, মেটাফেজ। ওই মেটাফেজ ধাপে ক্রোমোজোম গুলোকে সবচেয়ে খাটো, মোটা এবং ক্লিয়ার দেখা যায়। তখন যে চিত্রটা দেখা যায়, এই চিত্রটাকে বলা হয় ওই প্রজাতির ক্যারিওটাইপ। মানুষের মাইটোসিস কোষ বিভাজনের সময় যে চিত্রটা, এটা হচ্ছে মানুষের ক্যারিওটাইপ। তারপরে মনে করেন ধানের মাইটোসিস বিভাজনের সময় যে মেটাফেজ দশায় যে চিত্রটা, সেটা হচ্ছে ধানের ক্যারিওটাইপ। মানে ক্রোমোজোম সংখ্যা যে ধ্রুব থাকে, সেটা দেখা যায় হচ্ছে এই মেটাফেজ দশায় সবচেয়ে ভালো দেখা যায়। আর ক্রোমোজোম বড় থেকে ছোট করে সাজানো, মানুষের দেহের ক্রোমোজোম সব কিন্তু সমান না, বা যে কোনো জীবের দেহের এই সাজানোর পরে প্রক্রিয়াটাকে বলা হয় ক্যারিওগ্রাম বা ইডিওগ্রাম। এখন কথা হচ্ছে সাইটোট্যাক্সোনমি, মানে ক্রোমোজোমের কোন কোন বৈশিষ্ট্যগুলা এই ট্যাক্সোনমির কাজে লাগানো হবে, শ্রেণীবিন্যাসের কাজে লাগানো হবে। এক নম্বর হচ্ছে ক্রোমোজোম সংখ্যা। এক এক জীবের ক্রোমোজোম সংখ্যা এক এক রকম থাকে। ক্রোমোজোমের মরফোলজি মানে হচ্ছে এর গঠন, আকার, আকৃতি বা সেন্ট্রোমিয়ারের অবস্থান। সেন্ট্রোমিয়ার হচ্ছে কি একটা ক্রোমোজোমের সেন্ট্রালে যেটা থাকে, এটাই হচ্ছে সেন্ট্রোমিয়ার। এটা হচ্ছে সেন্ট্রোমিয়ার ভিত্তি করে ক্রোমোজোম অনেক প্রকার হতে পারে। বির মতো, এল এর মতো, আই এর মতো, জে এর মতো, যেগুলোকে মেটাসেন্ট্রিক, অ্যাক্টোসেন্ট্রিক, টেলোসেন্ট্রিক এরকম নামে ডাকা হয়ে থাকে। তারপরে ক্রোমোজোমের ব্যান্ডিং, এটাকে রঞ্জিত করলে কারো ক্ষেত্রে ডোরা কাটা দাগ পড়ে। তারপরে ক্রোমোজোমের আচরণ, এটাও ভূমিকা পালন করে। আর ক্রোমোজোমের মধ্যে যদি বড় কোনো পরিবর্তন ঘটে, তখন কিন্তু নতুন ভ্যারাইটি সৃষ্টি হবে। নতুন ভ্যারাইটি, যেমন এই যে করোনা ভাইরাসের কিন্তু নতুন ভেরিয়েশন আসছে পরে পরে। এরপর হচ্ছে উপপ্রজাতি সৃষ্টি হতে পারে, এমনকি বড় ধরনের পরিবর্তন ঘটলে প্রজাতি পর্যন্ত সৃষ্টি হয়ে যেতে পারে। প্রজাতি কিভাবে সৃষ্টি হয়? এই ক্রোমোজোমের বড় ধরনের পরিবর্তনের মাধ্যমে। বা এক্ষেত্রে আরো কিছু জিনিস আসতে পারে, যেমন মিউটেশন কাকে বলে? জিনের আকস্মিক ও স্থায়ী পরিবর্তন। আকস্মিক পরিবর্তন করবে এবং এটা স্থায়ী হয়ে যাবে, মানে এটা বংশ পরম্পরা টিকে থাকবে। যেমন জাপানের যে হিরোশিমা নাগাসাকিতে 9 আগস্ট সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারের সময় আমেরিকা বোম ফেলছিল। আমেরিকার প্রেসিডেন্ট তখন ছিল কিন্তু ট্রুম্যান। আমরা অনেকে হয়তো জানি রুজভেল্ট, আসলে না, রুজভেল্ট তখন হচ্ছে 33 থেকে 45 ছিল। যুদ্ধের শেষ দিকে এসে তিনি হচ্ছে ক্ষমতা ছেড়ে দিয়েছে। ট্রুম্যানের নির্দেশে হচ্ছে বোম ফেলা হয়েছিল। তো ওইখানে মানুষের জিনের মধ্যে আকস্মিক এবং স্থায়ী পরিবর্তন। স্থায়ী মানে কি? এখন পর্যন্ত ওই জিনের পরিবর্তন যে হয়েছে, বংশ পরম্পরায় টিকে আছে। তাদের সন্তানগুলোর মধ্যে এখনো হচ্ছে কি বিভিন্ন ধরনের সমস্যা দেখা দেয়, তাকে বলা হয় মিউটেশন। তারপর হচ্ছে এখানে লিখছি ক্রোমোজোমের 2n, মানে এই যে আবৃতবীজ উদ্ভিদ নিয়ে আমরা পড়তেছি, আবৃতবীজ উদ্ভিদের ক্রোমোজোম সংখ্যার রেঞ্জ 4 থেকে 530। 2n সমান, যেমন আমাদের 2n সমান 46, আর আবৃতবীজের ক্ষেত্রে সর্বনিম্ন 4, সর্বোচ্চ হচ্ছে 530। তো 4 যেটা থাকে সেটার নাম হচ্ছে হ্যাপ্লোপাপ্পুস নামক এক ধরনের উদ্ভিদে হচ্ছে 4টা হচ্ছে কি থাকে, 4টা ক্রোমোজোম থাকে। তাহলে এ হচ্ছে আমাদের সাইটোট্যাক্সোনমি। তাহলে আমরা এখন পরের পার্টে যাব। এবার হচ্ছে ক্যামোট্যাক্সোনমি। আমি ক্যামো শব্দটা শুধু নতুন বসাইছি, ট্যাক্সোনমি শব্দটা যা আছে তাই রয়ে গেছে। সাইটো শব্দটা তুলে ক্যামো বসিয়ে দিছি। আগে বলছি সাইটোলজির জ্ঞানকে, কোষবিদ্যার জ্ঞানকে ট্যাক্সোনমিতে লাগানো মানে সাইটোট্যাক্সোনমি। আর ক্যামো মানে কেমিক্যাল, মানে জৈব রাসায়নিক পদার্থ, যেগুলো রাসায়নিক পদার্থ পাওয়া যায় কোথায়? উদ্ভিদের দেহে, তার জ্ঞানকে ট্যাক্সোনমিতে লাগানোই হচ্ছে কি ক্যামোট্যাক্সোনমি। সংজ্ঞা হিসেবে বলা যায় শ্রেণীবিন্যাসের কাজে জৈব রসায়নের জ্ঞানকে ব্যবহার। আমরা বায়োকেমিস্ট্রি একটা সাবজেক্ট পড়ছি না, এটার জ্ঞানকে শ্রেণীবিন্যাসের কাজে লাগানোটাই হচ্ছে কি ক্যামোট্যাক্সোনমি। তো উদ্ভিদ দেহে বা যে কোনো প্রাণী দেহে কিন্তু পাওয়া যায় ডিএনএ, আরএনএ, প্রোটিন, এগুলাকে একত্রে বলা হয় কি সিমান্টিডস বলা হয়। এরা আবার 3 প্রকার হতে পারে, প্রাইমারি, সেকেন্ডারি, টারসিয়ারি। আর এখন এটা আবার গুরুত্বপূর্ণ যে ক্যামোট্যাক্সোনমিতে কয় প্রকার কেমিক্যাল ব্যবহার হয়? 3 প্রকার কেমিক্যালকে ব্যবহার করা হয়। এক নম্বর হচ্ছে দৃশ্যমান, যেগুলো দেখা যায়। দেখা যায় বলতে অনুবীক্ষণ যন্ত্রের সাহায্যে দেখা যায়, খালি চোখে না কিন্তু। স্টার্চ দানার মাধ্যমে, র্যাফাইডস এর মাধ্যমে, সিস্টোলিড, স্টার্চ দানা দেখা যায়, র্যাফাইডস, সিস্টোলিড, সিলিকা দানা, এগুলো হচ্ছে দেখা যায়। অদৃশ্য, কোষাভ্যন্তরে দ্রবীভূত, কোষের মধ্যে দ্রবীভূত অবস্থায় থাকে, যেমন কি কার্বোহাইড্রেটস, অ্যালকালয়েডস, ট্যানিন, রেজিন, এগুলো। এখানে কিন্তু আমি ট্যানিন, রেজিন আছে, তারপিন। আসলে এই অল্প সময়ে এত বড় ক্লাস মানে ইয়া করাটা একটু টাফই। তবে আপনারা স্ক্রিনের মধ্যে দেখতে পাচ্ছেন যে বিস্তারিত লেখা আছে। বৃহত্তনু, এনজাইম, প্রোটিন, ডিএনএ, আরএনএ, এগুলো হচ্ছে বৃহত্তনু, এদের তুলনামূলক। এছাড়া আরো কিছু তথ্য জানতে হবে যে প্লাভোনয়েডস, এটা সবচেয়ে বেশি ব্যবহৃত হয় ক্যামোট্যাক্সোনমিতে। সবচেয়ে বেশি ব্যবহৃত হয় কি প্লাভোনয়েডস। তথ্যটা খুবই গুরুত্বপূর্ণ। ফলের লাল নীল বর্ণের জন্য দায়ী একটা কেমিক্যাল আছে অ্যান্থোসায়ানিন, যার কারণে ফল
লাল বা নীল বর্ণ ধারণ করে থাকে। এই হচ্ছে আমাদের কেমোট্যাক্সোনমি। কেমিক্যালের জ্ঞানকে ট্যাক্সোনমিতে লাগানোই হচ্ছে কি কেমোট্যাক্সোনমি। ইকোটাইপ। ইকোটাইপ জিনিসটা কি? মূলত একই প্রজাতির ভিন্ন রূপ। একই প্রজাতি আবার ভিন্ন রূপ হবে কিভাবে? মূলত ভিন্ন ভিন্ন পরিবেশে বসবাস করার কারণে তাদের মধ্যে ভিন্ন রূপ দেখা যায়। যেমন মানুষ একটা প্রজাতি, কিন্তু আফ্রিকার মানুষ একরকম, এশিয়া আরেক রকম, আমেরিকা আরেক রকম। কেন? এই যে ভিন্ন ভিন্ন রূপ কিন্তু প্রজাতি একটাই, সেটাই হচ্ছে ইকোটাইপ। তাহলে ইকোটাইপের বিশেষত্ব কি, স্পেশালিটি কি? আসলে ইকোটাইপের মধ্যে যখন বেশি পার্থক্য সৃষ্টি হয়, এক সময় দেখা যায় তারা কি করতে পারে, তারা নতুন উপপ্রজাতি এমনকি প্রজাতিও সৃষ্টি করে ফেলতে পারে। ইকোটাইপ থেকে উপপ্রজাতি এমনকি প্রজাতিও সৃষ্টি হতে পারে যদি পার্থক্যটা অনেক বেশি হয়ে যায়। তো ইকোটাইপের সংজ্ঞা হিসেবে বলা যায় ভিন্ন বাস্তুতন্ত্রের, ভিন্ন ইকোলজির, ভিন্ন জায়গার অন্য ইকোটাইপের সাথে, মানে অন্য ইকোটাইপের সাথে কি করতে পারে, যৌন মিলনে উর্বর সন্তান উৎপাদন করতে পারে, তারাই হচ্ছে ইকোটাইপ। যেমন যদি বলে প্রজাতি কাকে বলে, প্রজাতি বলা হয় একই ধরনের অন্য সদস্যের সাথে কি করতে পারে, যৌন মিলনের মাধ্যমে উর্বর সন্তান উৎপাদন করতে পারে, তাকে বলে প্রজাতি। তো প্রজাতির মধ্যে আবার যখন একই প্রজাতি ভিন্ন বাস্তুতন্ত্রে বসবাস করবে, তখন তাদের মধ্যে কি কিছু বৈশিষ্ট্য দেখা দিবে, ভিন্ন বৈশিষ্ট্য দেখা দিবে, কিন্তু তারা কিন্তু টাইপ একটাই, ইকোটাইপ। এটাই হচ্ছে কি ইকোটাইপ। আর এটাকে বলা যেতে পারে ভৌগোলিক ভ্যারাইটি। এলাকার কারণে তাদের মধ্যে ভ্যারাইটি দেখা গেছে। ভিন্ন পরিবেশে যেসব বৈশিষ্ট্য স্থায়ী হয়ে যায়, ভিন্ন পরিবেশে বসবাস করতে 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 কিছু বৈশিষ্ট্য কি হয়, স্থায়ী হয়ে যায়। ওই বৈশিষ্ট্যগুলোকে বলা হয় বংশগতিমূলক বৈশিষ্ট্য। আর এখানে ইকোটাইপ 5 প্রকার, এটাও গুরুত্বপূর্ণ। ইকোটাইপ হচ্ছে 5 প্রকার। জলবায়ুগত কারণে ইকোটাইপ সৃষ্টি হতে পারে, জলবায়ুগত কারণে, ভিন্ন জলবায়ুতে বসবাস করার কারণে, মৃত্তিকা জনিত কারণে, ভিন্ন মাটিতে জন্মানোর কারণে ইকোটাইপ হতে পারে স্বাভাবিক, জীব জনিত কারণে হতে পারে, উচ্চতা জনিত কারণে হতে পারে, শারীরবৃত্তীয় কারণে হতে পারে। তাহলে ইকোটাইপের মর্যাদা কার উপর নির্ভরশীল? অবস্থানের উপর নির্ভরশীল। মানে এটা কোন অবস্থানে সেই উদ্ভিদ বা সেই প্রাণীটা বসবাস করতেছে, তার উপরে ইকোটাইপের মর্যাদা নির্ভরশীল। এই হচ্ছে আমাদের ইকোটাইপের বেসিক এবং অ্যাডভান্স লেভেলটা হচ্ছে দেখতেছেন স্ক্রিনে। মানে হচ্ছে প্রকৃতির ক্ষুদ্র ক্ষুদ্র গ্রুপকে পৃথককরণ, প্রকৃতির ক্ষুদ্র ক্ষুদ্র গ্রুপকে পৃথককরণ। ওইটা আমরা ইকোটাইপ পড়ছি। ইকোটাইপ কিন্তু বায়োসিমেন্টিক্স এর একক। মানে এরকম অনেক ইকোটাইপ মিলে একত্রে আমরা বলবো কি, মানে এই ইকোটাইপ রিলেটেড সামগ্রিক জ্ঞানকে সব ইকোটাইপের একত্রে বলা হবে হচ্ছে বায়োসিমেন্টিক্স। মানে ক্ষুদ্র ক্ষুদ্র গ্রুপকে পৃথককরণ এবং পৃথককৃত একক সময়ের নামকরণ। ইন্ডিভিজুয়াল নামকরণ হচ্ছে ওই যে আইসিএন বা আইসিবিএন। আর গ্রুপকে পৃথককরণ, যদিও এটা আবার ওইটার অধীন, গ্রুপকে পৃথককরণকে বলা হয় কি বায়োসিমেন্টিক্স। তো এই বায়োসিমেন্টিক্স এর অন্য নাম কি? এটা আমার কাছে মোস্ট ইম্পর্টেন্ট মনে হয়। হ্যাঁ, বায়োসিমেন্টিক্স এর অন্য নাম কি? এক্সপেরিমেন্টাল ট্যাক্সোনমি বা ওমেগা ট্যাক্সোনমি, এমনকি জিনকোলজিও বলা হয়। জিনকোলজি মানে কি, জিন সম্পর্কিত জ্ঞান, জিন থেকে আসছে, লজি অর্থ তো জ্ঞানী। আর প্রচলিত যে হার্বেরিয়াম ভিত্তিক শ্রেণীবিন্যাস, এটাকে বলা হয় মূলত হচ্ছে আলফা ট্যাক্সোনমি। আর বায়োসিমেন্টিক্স শব্দটা প্রথম ব্যবহার করেন হচ্ছে ক্লাউসেন। ঠিক আছে, বায়োসিমেন্টিক্স এর ধাপ হচ্ছে 4টা। প্রথমত হচ্ছে যে পপুলেশন নিয়ে গবেষণা করবে, সেই পপুলেশনের নমুনা সংগ্রহ ও প্রস্তুতকরণ। তারপর যৌন মিলনের সক্ষমতা পরীক্ষা করা হবে যে 2টা পপুলেশনের মধ্যে। এরপর হচ্ছে এদের ক্রোমোজোমের প্রকৃতি আর সমসত্বতা মানে মিল পর্যবেক্ষণ করা হবে। আর সবার শেষে ফলাফলটা সংযোজন করা হবে। আর যে ইকোটাইপ আমরা আগে পড়ছি, ইকোটাইপটাই হচ্ছে বায়োসিমেন্টিক্স এর মৌলিক একক। এই যে অভ্যন্তরীণ বৈশিষ্ট্য ও বিবর্তনগত সম্পর্ক, মানে যদি আমরা বড় করে বলি সংজ্ঞাটা, যে বায়োসিমেন্টিক্স কি, অভ্যন্তরীণ বৈশিষ্ট্য, এই জিন সংক্রান্ত জ্ঞানকে অভ্যন্তরীণ বৈশিষ্ট্য ও বিবর্তনগত সম্পর্ক বিবেচনা করে যে শ্রেণীবিন্যাস, সেটাই হবে কি বায়োসিমেন্টিক্স। আর বিবর্তন দেখা যাবে কার মধ্যে? ওই যে ইকোটাইপ সৃষ্টি হওয়ার কারণে বিবর্তন দেখা দিবে। এই কারণে সংজ্ঞাটা দুইভাবে বলা যেতে পারে। যে এটা একটা সংখ্যা বলা যেতে পারে এই পৃথককরণ কি, গ্রুপ সমূহ। গ্রুপ পৃথক করবে কার উপর ভিত্তি করে? জিনগত সম্পর্ক বা বিবর্তনগত সম্পর্কের উপর ভিত্তি করে বিভিন্ন গ্রুপকে পৃথককরণ এবং নামকরণ। এটাই হচ্ছে কি বায়োসিস্টেমেটিক্স। আমরা আগে পড়ছিলাম উদ্ভিদকে ইন্ডিভিজুয়াল আলাদা আলাদাভাবে নামকরণ করা, কিন্তু উদ্ভিদকে গ্রুপ আকারেও পৃথককরণ এবং নামকরণ করা যায়। এটাকে বলা হয় বায়োসিস্টেমেটিক্স। মূলত সাইটোলজিক্যাল, ইকোলজিক্যাল এবং ব্রিডিং এসব বৈশিষ্ট্যের ভিত্তিতে উদ্ভিদকে গ্রুপ আকারে পৃথক করা হয়। এই বায়োসিস্টেমেটিক্সের আরেকটা নাম হচ্ছে এক্সপেরিমেন্টাল ট্যাক্সোনমি বা ওমেগা ট্যাক্সোনমি
বা জিনকোলজি বলা হয়, মানে জিন সংক্রান্ত জ্ঞান প্রথম ব্যবহার করেন ক্লাউসেন। আর প্রচলিত হার্বেরিয়াম ভিত্তিক শ্রেণীবিন্যাসকে বলা হয় আলফা ট্যাক্সোনমি। আর গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন হচ্ছে বায়োসিস্টেমেটিক্সের ধাপ হচ্ছে 4টি। পপুলেশনের নমুনা সংগ্রহ, যৌন মিলনের মাধ্যমে সক্ষমতা দেখা আর তাদের ক্রোমোজোমের মিল দেখা, এবং শেষে ফলাফল। এই বায়োসিস্টেমেটিক্সের মৌলিক একক হচ্ছে ইকোটাইপ। আমাদের পরের টপিকটা কি? ডিফারেন্ট টাইপস অফ ক্লাসিফিকেশন। ক্লাসিফিকেশনের বিভিন্ন ধরন। পৃথিবীতে জ্ঞান বিজ্ঞানের শুরুর পর থেকে, বিশেষ করে যখন থেকে উদ্ভিদবিদ্যা নিয়ে চিন্তা গবেষণা শুরু হয়েছে, তখন থেকে বিভিন্ন উদ্ভিদ বিজ্ঞানীরা উদ্ভিদকে বিভিন্নভাবে শ্রেণীবিন্যস্ত করছে। তো প্রথম দিকে শ্রেণীবিন্যাস গুলো একরকম, কারণ তখন বিজ্ঞানের অন্যান্য শাখা পিছিয়ে আছে। এরপরের গুলো আরেক রকম। একদম আধুনিক সময়ে এসে শ্রেণীবিন্যাসের ধরন পাল্টে গেছে। এই যে 3টা ক্যাটাগরি, এর উপর ভিত্তি করেই শ্রেণীবিন্যাসকে 3 ভাগে ভাগ করা হয়েছে। প্রথম হচ্ছে আর্টিফিশিয়াল, মানে হচ্ছে কি কৃত্রিম শ্রেণীবিন্যাস। তারপর হচ্ছে ন্যাচারাল, প্রাকৃতিক শ্রেণীবিন্যাস। আর সবার শেষে হবে পাইলোজেনিক, যেটাকে আমরা কি বলি বা জাতিজনিত শ্রেণীবিন্যাস বলা হয় বাংলায়। তো আর্টিফিশিয়াল মানে হচ্ছে কৃত্রিম। কৃত্রিম বলতে বাইরে থেকে দেখে একটা উদ্ভিদকে যেভাবে বিবেচনা করা হয় যে এটা হচ্ছে ছোট উদ্ভিদ, এটার কাণ্ড নরম, এটা বড় উদ্ভিদ, এটা হচ্ছে জোঁক জাতীয় উদ্ভিদ, এরকম বাহ্যিক কয়েকটা বৈশিষ্ট্যের উপর ভিত্তি করে শ্রেণীবিন্যাস করা হয়েছে। তখন তার উদ্ভিদের ভিতরের কোষ কেমন, বড় বড় অন্যান্য গঠন প্রকৃতি কেমন, এগুলো সম্পর্কে ভালো জ্ঞান ছিল না। তাহলে আমাদের আর্টিফিশিয়াল সিস্টেম মানে কি বাহ্যিক অল্প কয়েকটা বৈশিষ্ট্যের উপর ভিত্তি করে, বাহ্যিক 1-2টা বৈশিষ্ট্যের উপর ভিত্তি করে যে শ্রেণীবিন্যাস, সেটাই হচ্ছে আমাদের কৃত্রিম শ্রেণীবিন্যাস। কৃত্রিম শ্রেণীবিন্যাস। তো এখানে জেনেটিক বা বিবর্তনীয় বৈশিষ্ট্য বিবেচনা করা হয় না, এটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট একটা কথা এই শ্রেণীবিন্যাসের প্রকারভেদের মধ্যে। এই যে কৃত্রিম শ্রেণীবিন্যাসের ক্ষেত্রে জেনেটিক বৈশিষ্ট্য বা বংশগতীয় বৈশিষ্ট্য বা বিবর্তনীয় বৈশিষ্ট্য বিবেচনা করা হয় না, কারণ তৎকালীন সময়ে জিনে আবিষ্কার হয়নি। জিন আবিষ্কার করছে কি আরো অনেক পরে আসা। গ্রেগর জোহান মেন্ডেল কিন্তু জিন আবিষ্কারক না, তিনি জিন তত্ত্বের জনক। তিনি বলছিল যে মানুষের যে বৈশিষ্ট্য বা জীবের বৈশিষ্ট্য, তিনি যদিও মোটরশুটি নিয়ে গবেষণা করছে, জীবের বৈশিষ্ট্য কিছু ফ্যাক্টর দ্বারা নিয়ন্ত্রিত হয়। কিছু ফ্যাক্টর, তিনি ফ্যাক্টর নাম দিছে, মানে যার দ্বারা নিয়ন্ত্রিত হয় তার নাম হচ্ছে ফ্যাক্টর, যেটা আমাদের ক্রোমোজোমের ডিএনএ এর মধ্যে থাকে, কোষের ক্রোমোজোমের ডিএনএ এর মধ্যে থাকে। এই পরবর্তীতে 1908 সালে সম্ভবত ব্যাটসন নামক একজন বিজ্ঞানী প্রথম এটার নামকরণ করছে জিন। যদিও মূল সবচেয়ে বেশি অবদান হচ্ছে গ্রেগর জোহান মেন্ডেলের, কারণ তাকে জিন তত্ত্বের জনক বলা হয়। সে যাই হোক, তার আগের সময় তো জিন কি, এটা জিন সম্পর্কে কোনো আইডিয়াই ছিল না, বা জিন দিয়ে মানুষের বংশগতীয় বৈশিষ্ট্য নিয়ন্ত্রক। আপনার আমার বৈশিষ্ট্যগুলো কার মাধ্যমে নিয়ন্ত্রিত হয়? জিনের মাধ্যমেই। এটা কিন্তু আগের মানুষ আগে জানতো না। এই কারণে আগের শ্রেণী বিন্যাসের মধ্যে কি হয় নাই, জেনেটিক বা বিবর্তনীয় বৈশিষ্ট্য বিবেচনা করা হয় নাই। উদ্ভিদের স্বভাব এবং মানুষের নিকট গুরুত্ব বিবেচনা, উদ্ভিদের যে স্বভাব, একটা উদ্ভিদ কেমন বা মানুষের নিকট তার গুরুত্ব কেমন, এটা হচ্ছে বিবেচনা নেওয়া হয়েছে কোথায়? এই কৃত্রিম শ্রেণীবিন্যাসের ক্ষেত্রে। তারপরে আর কি কি, ফুলের রং, পাতার গঠন, পাপড়ি সংখ্যা, এগুলাই মূলত বিবেচনা করা হয় হচ্ছে কৃত্রিম শ্রেণীবিন্যাসের ক্ষেত্রে। ফুলের রং কেমন, পাতার গঠন কেমন, বা পাপড়ি সংখ্যা কয়টা। এরপর হচ্ছে এর সময়টা কত, কৃত্রিম শ্রেণীবিন্যাসের সময় হচ্ছে থ্রিওপাস্টাস থেকে শুরু করে ষষ্ঠদশ শতাব্দী। থ্রিওপাস্টাস থেকে শুরু করে 1600 সাল পর্যন্ত। ষষ্ঠদশ মানে কি 1500 থেকে 1600 সাল, এই 100 বছর পর্যন্ত হচ্ছে দুঃখিত, এই সময় পর্যন্ত মানে থ্রিওপাস্টাস থেকে শুরু করে এই 1600 সাল পর্যন্ত হচ্ছে কৃত্রিম শ্রেণীবিন্যাস। আর যে আধুনিক যে শ্রেণীবিন্যাস, আধুনিক কৃত্রিম শ্রেণীবিন্যাস, এটার জনক হচ্ছেন লিনিয়াস, যেটা কিন্তু ভিন্ন ব্যক্তি। থিওপ্রাস্টাস হচ্ছে যে আমাদের উদ্ভিদবিদ্যার জনক, তিনি উদ্ভিদকে শুধুমাত্র গুল্ম, বিরুৎ, কাষ্ঠল এই 3 ভাগে ভাগ করছে। যদিও উপগুল্ম নামে একটা ইয়া রাখছিল, এই 3টা ভাগে ভাগ করছে। বিরুৎ হচ্ছে একদম ছোটগুলা, গুল্ম মানে জোপ জাতীয় গুলা, আর বড়গুলা হচ্ছে উদ্ভিদ, কাষ্ঠল উদ্ভিদ। আর তবে আধুনিক কৃত্রিম শ্রেণীবিন্যাসের জনক হচ্ছে ক্যারোলাস লিনিয়াস। তার এই শ্রেণীবিন্যাসটাকে যৌন শ্রেণীবিন্যাস নামে ডাকা হয়ে থাকে। আর তিনি সিস্টেমা নেচার নামক একটা গ্রন্থের মাধ্যমেই আধুনিক কৃত্রিম শ্রেণীবিন্যাসের পদ্ধতি দেখিয়েছিলেন। এই কৃত্রিম শ্রেণীবিন্যাস সহজবোধ্য, মানে সহজে বোঝা যায়, কারণ এর কোনো জটিলতা নাই।
এর রঞ্জকের কথা নাই, কেমিক্যালের কথা নাই, কোনো ধরনের জটিলতা নাই, জিনের কথা নাই। এ কারণে সহজবোধ্য, তবে জৈব সম্পর্ক বোঝাতে ব্যর্থ। জৈব সম্পর্ক মানে কি? একটা কাছাকাছি সম্পর্কযুক্ত প্রজাতি কিভাবে চেনা যায় বর্তমানে? তাদের তাদের জিনের গঠন বা তাদের মধ্যে যে প্রাপ্ত অন্যান্য রঞ্জক বৈশিষ্ট্য, ক্রোমোজোমের মিল, এগুলা দেখে বোঝা যায় তাদের মধ্যে কি জৈব সম্পর্ক আছে। বা বিবর্তন বাদে যারা বিশ্বাসী, তারা মনে করে যে এটা থেকে এটার উৎপত্তি, এটা থেকে এটার উৎপত্তি, কি দেখে মনে করে? জৈব সম্পর্ক দেখে। কিন্তু এটার মাধ্যমে জৈব সম্পর্ক বোঝাতে ব্যর্থ। এটা কিন্তু অবৈজ্ঞানিক। অবৈজ্ঞানিক কারণ তখন অবৈজ্ঞানিক বলতে তৎকালীন সময়ের জন্য ওইটাই বিজ্ঞান। তো বর্তমান সময়ের প্রেক্ষিতে বলা হয় অবৈজ্ঞানিক। তবে আধুনিক শ্রেণীবিন্যাসের ভিত্তি, আধুনিক যে শ্রেণীবিন্যাস গুলো আছে, মানে জাতিজনিত শ্রেণীবিন্যাস, ওগুলোর ভিত্তি হচ্ছে এই আর্টিফিশিয়াল ক্লাসিফিকেশন। আমরা আর বাকি দুইটা হচ্ছে ন্যাচারাল ক্লাসিফিকেশন এবং পাইলোজেনিক ক্লাসিফিকেশন। এখন এই দুইটা দেখবো। 2 নাম্বার হচ্ছে ন্যাচারাল সিস্টেম। ন্যাচারাল সিস্টেমে কি করা হয়? উদ্ভিদের অধিক সংখ্যক আঙ্গিক বৈশিষ্ট্য, আগে ছিল অল্প সংখ্যক, মানে 1-2টা বৈশিষ্ট্য দেখে বিবেচনা করা হতো। মধ্যযুগে এসে আরেকটু পরের সময় এসে অধিক সংখ্যক আঙ্গিক বৈশিষ্ট্য ও পুষ্পীয় গঠন বিবেচনা করেই শ্রেণীবিন্যাস করা হতো। আর এই শ্রেণীবিন্যাস গুলাকে নাম দেওয়া হয় কি? ন্যাচারাল ক্লাসিফিকেশন বা ন্যাচারাল সিস্টেম অফ ক্লাসিফিকেশন। তাহলে প্রাকৃতিক, ন্যাচারাল অর্থ কি? প্রাকৃতিক শ্রেণীবিন্যাস কাকে বলা হবে? আসলেই প্রকৃতিগতভাবে একটা উদ্ভিদ কেমন, এটা বিশেষ করে এটা পুষ্পীয় গঠন, পুষ্পীয় গঠনকে ভালোভাবে বিবেচনা করে এবং বাহ্যিক সব বৈশিষ্ট্য এই দুইটা মিলিয়ে শ্রেণীবিন্যাস করা হতো। তাদেরকে বলা হতো কি? প্রাকৃতিক শ্রেণীবিন্যাস। তো এক্ষেত্রে কিন্তু আত্মীয় সম্পর্ক বা জিনগত ঘনিষ্ঠতা বোঝা যায়। আপনার প্যাঁচ লাগবে কি? যারা ন্যাচারালের সাথে পাইলোজেনেটিকের সাথে, যে ওই ক্ষেত্রে তাহলে আত্মীয়তা, এই ক্ষেত্রে আত্মীয়তা, তাহলে পার্থক্য কোথায়? আসলে ওই যেটা লাস্ট জাতিজনী সম্পর্ক, জাতিজনী শ্রেণীবিন্যাস, ওইটাতে মূলত পুরা উৎপত্তি ও বিবর্তন, উৎপত্তি ও বিবর্তনকে বিবেচনা করা হয়েছে। পুরা উৎপত্তি বিবর্তন, এক্ষেত্রে শুধু আত্মীয় সম্পর্ক। কি দেখে বুঝতো? এই যে পুষ্পের গঠন দেখে, মিল দেখে, এই পুষ্পের সাথে ওই পুষ্পের মিল। পুষ্প বলতে পুষ্পের পরাগদানি, পরাগথলি, পরাগদানি আর পরাগথলিতে একই কথা। এরপরে পুংকেশর বা স্ত্রীকাশর, এগুলার মিল দেখে দেখে কি করা হয়তো? শ্রেণীবিন্যাস করা হয়তো। তাই এই কারণে তাদের মধ্যে কি বোঝা যায়? আত্মীয় সম্পর্ক। আত্মীয় সম্পর্ক মানে ওই যে কোথা থেকে উৎপত্তি বা এটা থেকে কার বিবর্তন করছে, বা জিনগত ঘনিষ্ঠতা বোঝা হয়তো। আংশিক ভাবে বিবর্তনের দিক নির্দেশ করে। আসলে জিনগত মিল যেখানে আছে সেখানে বিবর্তনেরও একটা কি আছে? সম্পর্ক আছে। আংশিক ভাবে বিবর্তনেরও দিক নির্দেশ করে। আর সবচেয়ে বিখ্যাত এই যে ন্যাচারাল ক্লাসিফিকেশন যারা করছে, এইসব শ্রেণীবিন্যাসের মধ্যে সবচেয়ে বিখ্যাত হচ্ছে ব্যান্তামুকারের শ্রেণীবিন্যাস। ব্যান্তামুকার, এমনকি বর্তমানে যদিও জাতিজনিত শ্রেণীবিন্যাসটাই হচ্ছে সবচেয়ে বেশি প্রযোজ্য, মানে সব দেশে এটাই পড়ে। ব্যান্তামুকারের শ্রেণীবিন্যাস স্টিল নাও অনেক দেশে এটাকে কি করা হয়? এখনো পড়ানো হয়। এরপরে উদ্ভিদ চিহ্নিতকরণ সহজ। এই প্রক্রিয়ায় তুলনামূলক উদ্ভিদ চিহ্নিতকরণ সহজ, কারণ এই ক্ষেত্রে হচ্ছে আগের ক্ষেত্রে একটা দুটা বৈশিষ্ট্য দিয়ে কি করা হইতো? শ্রেণীবিন্যাস করা হইতো। ফলে একটা উদ্ভিদ কি একজাক্ট কোন জায়গায় থাকা উচিত এটা বোঝা যেত না। কিন্তু বর্তমানে বলতে এই ন্যাচারাল সিস্টেমে উদ্ভিদ গুলাকে কি করা হয়? চিহ্নিত করার তুলনামূলক সহজ হয়েছে। আর এখন আইসা একদম লাস্টে আইসা আরো বেশি সহজ হয়ে গেছে। সে যাই হোক, এখানে 3টা উদাহরণ জানতেই হবে যে ন্যাচারাল শ্রেণীবিন্যাসের বিখ্যাত শ্রেণীবিন্যাসবিদ কারা ছিলেন। ট্যাক্সোনমিস্ট। 1 নম্বরে ব্যান্তামুকার, এটা কিন্তু আর লেখি না, এখানে লিখে বলার কেন, সেই সবচেয়ে বিখ্যাত। আর হচ্ছে ক্যান্ডলি, অ্যাডামসন, জুশি। এই 4 জন হচ্ছে বিখ্যাত, যারা হচ্ছে কি ন্যাচারাল সিস্টেমে ক্লাসিফিকেশন করে গেছে। তাই বর্তমান সময়ে এসে পাইলোজেনেটিক বা জাতিজনিত শ্রেণীবিন্যাস। আমাদের সর্বশেষ হচ্ছে পাইলোজেনেটিক অর পাইলিটিক শ্রেণীবিন্যাস, যাকে বাংলায় বলা হয় জাতিজনিত শ্রেণীবিন্যাস। মানে বিভিন্ন জাতির মধ্যে যে আত্মীয় ঘনিষ্ঠ সম্পর্ক, বিবর্তনের সম্পর্ক, সেটা হচ্ছে বিবেচনা করা হয় বর্তমান সময়ে এসে। এটার সংজ্ঞাটা খুব সুন্দর। উৎপত্তি ও বিবর্তন ধারার আলোকে, উৎপত্তি ও বিবর্তন ধারার আলোকে আদি থেকে আধুনিক, একদম আদিকালের যেগুলো আছে তার থেকে আধুনিক পর্যন্ত সাজানো, আধুনিক বা উন্নত পর্যায়ে সাজানো, এটাকে বলা হবে হচ্ছে জাতিজনিত শ্রেণীবিন্যাস। যেমন ক্লাসের শুরুর দিকে বলছি, উদ্ভিদ বিজ্ঞান বইটাই হচ্ছে কিসের? একটা সিরিয়াল আছে, ক্রমান্বয় আছে, ধারা আছে, আস্তে আস্তে উন্নত উদ্ভিদের দিকে গেছে। তো 1859 সালে চার্লস রবার্ট ডারউইন, যিনি
8 বছর গবেষণা করছে বিভিন্ন জিনিস নিয়ে, গ্যালাপাগোস দ্বীপপুঞ্জে গেছে। তো তার যে বিবর্তন তত্ত্ব, তার যে ইভোলিউশন থিওরি, ওই বিবর্তন তত্ত্বের পরই হচ্ছে এই শ্রেণীবিন্যাস জনপ্রিয়তা লাভ করছে। কারণ তার আগে বিবর্তন তত্ত্ব তেমন একটা জনপ্রিয় ছিল না, যদিও আগেও দুই একজন বিজ্ঞানী এগুলো নিয়ে করছে। বিরোধী বিরোধী বিজ্ঞানীরও অভাব নাই পৃথিবীতে। তো এই ইকলার এই ওনার থেকে হচ্ছে বর্তমান সময় পর্যন্ত যত শ্রেণীবিন্যাস সবই হচ্ছে কি আধুনিক শ্রেণীবিন্যাস। এখানে কি কি বিবেচনা করা হয়? বিবেচনা করা হয় হচ্ছে অ্যানাটমি, পালিওনোলজি। পালিওনোলজি মানে হচ্ছে পরাগবিদ্যা, আমরা যেটাকে বলতে পারি। তারপর হচ্ছে ক্রোমোজোম, জিন, ডিএনএ। এই বৈশিষ্ট্যগুলো হচ্ছে এক্ষেত্রে বিবেচনা করে হচ্ছে শ্রেণীবিন্যাস করা হয়। তো এখানে আরো কয়েকজন বিখ্যাত বিজ্ঞানের শ্রেণীবিন্যাস জানতে হবে, সেটা হচ্ছে অ্যাংলার, ENGLER, প্রান্টল, তারপর আছে হাসিনসন, খুবই বিখ্যাত একজন শ্রেণীবিন্যাসবিদ, হাসিনসন, ব্যক্তি ভুলে গেছিলাম। আর এটা বলতে পুরা তাকতাজান, কনক্রুইস্ট, পুরা বোটানি সিলেবাসের সবকিছুই আমার কাছে আছে, A to Z নোট করা আছে। এই লাইভ এমসিকিউ সৌজন্যে আপনারা আমার থেকে নিতে পারবেন। আমার আইডি নাম যেটা, ওইটাই হচ্ছে আমার ফেসবুকের নাম, হ্যাঁ, মাহবুব আর রশিদ, বাংলা ইংলিশে বাংলা দুইটাই আছে। তাহলে আর্টিফিশিয়াল আর যে ন্যাচারাল, এই দুইটাকে একত্রে বলা হচ্ছে প্যানেটিক। আর্টিফিশিয়াল আর ন্যাচারালকে একত্রে বলা হয় কি প্যানেটিক শ্রেণীবিন্যাস। আর বর্তমান সময়ের যেটা, এটা হচ্ছে পাইলোজেনেটিক। এটার সাথে কিন্তু প্যানেটিকের পেঁচানো যাবে না, এটাও পরীক্ষা চলে আসতে পারে যে ন্যাচারাল এবং আর্টিফিশিয়াল, এই কৃত্রিম এবং প্রাকৃতিক শ্রেণীবিন্যাস গুলোকে বলা হচ্ছে প্যানেটিক শ্রেণীবিন্যাস। আর বর্তমানটাকে কি বলা হয়? পাইলোজেনেটিক শ্রেণীবিন্যাস। তা আমরা আজকে পড়ছি হচ্ছে আইসিএন থেকে শুরু করে, মানে জিমনোস্পার্মের, অ্যাঞ্জিওস্পার্মের ক্ষেত্রে আইসিএন, তারপর হচ্ছে সাইটোট্যাক্সোনমি, ক্যামোট্যাক্সোনমি, এরপর আছে হচ্ছে ইকোটাইপ, বায়োসিমেন্টিক্স, বায়োসিস্টেমেটিক্স, তারপর আমরা পড়ছি ডিফারেন্ট সিস্টেম অফ ক্লাসিফিকেশন। আর আমাদের সর্বশেষ টপিক হচ্ছে হারবেরিয়ামের বৈশিষ্ট্য, গুরুত্ব, বাংলাদেশ এবং বহির্বিশ্বে কি কি হারবেরিয়াম আছে। তা আমরা এখন পড়বো হচ্ছে হারবেরিয়াম। আমার মনে হয় সবাই হারবেরিয়াম শীট নিয়ে কাজ করছে, এখানে যারা ভিডিওটা দেখতেছে। হারবেরিয়াম কি? শুষ্ক উদ্ভিদের বিশেষ সংগ্রহশালা। হারবেরিয়ামের মধ্যে কিন্তু শুষ্ক উদ্ভিদ গুলাকেই বিশেষ প্রক্রিয়ায় সংগ্রহ করে রাখা হয়। তো এখানে যে কাগজের নমুনাটা সংযুক্ত লেবেলকৃত হয়, একটা কাগজের মধ্যে তো আটকানো হয়, ওই কাগজটার নাম হচ্ছে হারবেরিয়াম শীট। এই হারবেরিয়ামের পূর্ব নাম ছিল হচ্ছে হর্টাস সিকাস, মানে যার বাংলা অর্থ হচ্ছে শুষ্ক উদ্ভিদ উদ্যান। হারবেরিয়ামটা কিন্তু উদ্ভিদ উদ্যান বললেও ভুল হবে না, কারণ এখানে প্রচুর উদ্ভিদকে রাখা হয়েছে, শুষ্ক করে রাখা হয়েছে আর কি। আর হারবেরিয়াম শীট কিন্তু যেটা রাখা হয় সেটা হচ্ছে হারবেরিয়াম স্পেসিমেন, মানে হারবেরিয়ামের নমুনা। আর প্রথম হারবেরিয়াম শব্দটা ব্যবহার করা হচ্ছে টার্নফোর্ড নামক একজন বিজ্ঞানী। পৃথিবীর প্রথম হারবেরিয়ামের নাম হচ্ছে হারবেরিয়ামটা ছিল ইউনিভার্সিটি অফ বলোগনাতে। হারবেরিয়ামকে প্রধানত দুই ভাগে ভাগ করা হয়েছে, একটা হচ্ছে সাধারণ হারবেরিয়াম, আর একটা হচ্ছে কি বিশেষ হারবেরিয়াম। এছাড়া সাধারণ হারবেরিয়ামের কিছু প্রকারভেদ হতে পারে, যেমন স্থানীয় হারবেরিয়াম, ইউনিভার্সিটি অফ চিটাগাং বা ঢাকা ইউনিভার্সিটির যে হারবেরিয়াম, যদিও এটার বর্তমান নাম কিন্তু চেঞ্জ হয়েছে, যে সালারখান হারবেরিয়াম। এরপর রাষ্ট্রীয় বা আঞ্চলিক হারবেরিয়াম, যেমন বাংলাদেশের ন্যাশনাল হারবেরিয়াম BNH, আন্তর্জাতিক হারবেরিয়াম কিউ হারবেরিয়াম, এগুলো সাধারণ হারবেরিয়াম, মানে নর্মালি যেসব আছে। কিন্তু কিছু বিশেষ হারবেরিয়াম আছে যাদেরকে বিশেষ উদ্দেশ্য সাধনের জন্যই এসব হারবেরিয়াম প্রতিষ্ঠা করা হয়েছে। তো এর মধ্যে আছে হচ্ছে রিসার্চ হারবেরিয়াম, যেমন রিসার্চের উদ্দেশ্যে শুধু হারবেরিয়াম হতে পারে, যেমন ভারতে আছে মাইকোলজি হারবেরিয়াম, মানে ছত্রাক হারবেরিয়াম। টিসিক হারবেরিয়াম হতে পারে শুধু শিক্ষার উদ্দেশ্যে। হিস্টোরিক্যাল হারবেরিয়াম হতে পারে যেখানে শুধুমাত্র হিস্টোরিক্যাল উদ্ভিদগুলো রাখা হয়, যেমন লিনিয়াস হারবেরিয়াম নামে হারবেরিয়াম আছে। এইগুলো হচ্ছে কি হারবেরিয়ামের প্রকারভেদ। তার মানে হারবেরিয়াম হচ্ছে এক ধরনের স্থায়ী শুষ্ক উদ্ভিদ গ্রন্থাগার বা উদ্ভিদ উদ্যান, আমরা যাই বলি না কেন।
কিন্তু হার্বেরিয়ামের গুরুত্ব এটা মূলত রিটেন পরীক্ষার জন্য, প্রিলির জন্য এখান থেকে আসার সম্ভাবনা খুবই কম, এটা আপনারাও বুঝেন। তারপরে গুরুত্বগুলো কি হতে পারে? এক নম্বর কথা হচ্ছে উদ্ভিদ জ্ঞানের ডাটা ব্যাংক। হার্বেরিয়াম কিন্তু উদ্ভিদ জ্ঞানের একটা ডাটা ব্যাংক, উদ্ভিদ জগৎ দর্শন। উদ্ভিদ জগৎকে আমরা একদম সংক্ষেপে এখানে দেখে নিতে পারি। এরপর শ্রেণী বিন্যাসের জ্ঞান আহরণ, উদ্ভিদের শ্রেণী বিন্যাসের জ্ঞান এখান থেকে কিন্তু নেওয়া যায়, কারণ শ্রেণী বিন্যাস তো করেই এখানে উদ্ভিদ গুলাকে সাজিয়ে রাখা হয়। তাহলে শ্রেণী বিন্যাসের জ্ঞান আহরণ করা যায়। উদ্ভিদ শনাক্তকরণ, কোন একটা উদ্ভিদ আপনি চিনেন না, তখন উদ্ভিদটাকে এনে হার্বেরিয়ামের নমুনার সাথে মিলিয়ে আপনি কি করতে পারবেন? উদ্ভিদ শনাক্তকরণ করতে পারবেন। হটস্পট জানতে, হটস্পট মানে কি? কোন জায়গায় কোন উদ্ভিদটা প্রচুর পরিমাণে জন্মে সেটা হচ্ছে জানা যাবে হচ্ছে হটস্পট, মানে কোন এলাকার হার্বেরিয়াম দেখেই বোঝা যাবে ওই এলাকার উদ্ভিদের কি অবস্থা। উদ্ভিদ সংরক্ষণে, যেসব উদ্ভিদ বিলুপ্ত প্রায় হয়ে যাচ্ছে ওদেরকে সংরক্ষণের জন্য হার্বেরিয়াম একটা উত্তম উপায়। বৈদেশিক উদ্ভিদ, কোন একটা অঞ্চলে বা কোন একটা দেশে গিয়ে সেই দেশের উদ্ভিদ সম্পর্কে জানার একটা বড় উপায় হচ্ছে বৈদেশিক এই হার্বেরিয়াম। বা বৈদেশিক সম্পর্ক বাড়াতেও হার্বেরিয়াম গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। আপনি যখন অন্য একটা ইউনিভার্সিটির হার্বেরিয়াম দেখতে যাবেন তখন তাদের সাথে কিন্তু আপনার একটা সম্পর্ক সৃষ্টি হবে। এগুলোই হচ্ছে হার্বেরিয়ামের কি গুরুত্ব, হার্বেরিয়ামের গুরুত্ব। এছাড়া উদ্ভিদ ভূগোল জানা যায়, উদ্ভিদের বাস্তুতান্ত্রিক ধারণা জানা যায়, কোন কোন উদ্ভিদ কোন জায়গায় থাকে। উদ্ভিদ শিক্ষার কেন্দ্র, এটা একটা উদ্ভিদ শিক্ষার কেন্দ্র বা গবেষণার উপকরণ। এগুলো হচ্ছে আপনি পয়েন্ট আকারে লিখিত পরীক্ষার জন্য লিখতে পারেন। আর প্রিলির জন্য আশা করি সবাই আনসার করতে পারবেন। এখান থেকে কয়েকটা টার্ম হয়তো একটু মনে রাখতে হবে, এতটুকুই। তাহলে আমরা এখন পড়বো বিএনএইচ, মানে বাংলাদেশ ন্যাশনাল হার্বেরিয়াম, যেটা মিরপুরে। তো বাংলাদেশ ন্যাশনাল হার্বেরিয়াম বা বিএনএইচ, এটার ইতিহাস যদি আমরা একটু পিছনের দিকে যাই, 1787 মানে 1787 সালে রয়্যাল বোটানিক্যাল গার্ডেন এটা প্রতিষ্ঠা করেন হচ্ছে কলকাতা, এটা প্রতিষ্ঠিত হয়েছিল। এটাই হচ্ছে প্রথম এই অঞ্চলের। তো এটা জানার জন্য আমাদের ওই আন্তর্জাতিকের তো পাঠ করতে হবে একটু পরে, এটা কিন্তু আন্তর্জাতিকের সাথেও রিলেটেড। যাই হোক, উপমহাদেশের বৃহত্তম হার্বেরিয়াম হচ্ছে সেন্ট্রাল ন্যাশনাল হার্বেরিয়াম, এটা কলকাতায়। এমনকি স্টিল নাও এটা সবচেয়ে বৃহত্তম। এটা প্রতিষ্ঠাতা ছিলেন উইলিয়াম রক্সবার্গ, যাকে এই উপমহাদেশের সাবকন্টিনেন্টের ইয়ার জনক বলা হয়, উদ্ভিদ বিজ্ঞানের জনক বলা হয়। 1945 সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের হার্বেরিয়ামটা প্রতিষ্ঠিত হয়। আর প্রতিষ্ঠাতা ছিলেন মহেশ্বরী, পঞ্চানন মহেশ্বরী। কিন্তু 1947 যখন দেশভাগ হয়ে গেছে তখন মহেশ্বরী এখান থেকে ইন্ডিয়া চলে গেছে, কলকাতায় চলে গেছে। আর উল্টা এই যে সালার খান, ওনার জন্ম কিন্তু অন্ধ্রপ্রদেশে, ভারতের অন্ধ্রপ্রদেশের সালার খান এই অঞ্চলে আইসা এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের উদ্ভিদ বিজ্ঞানের হাল ধরছিলেন। তো তার নাম অনুসারে বর্তমানে ঢাকা বিশ্ববিদ্যালয় হার্বেরিয়ামের নাম হচ্ছে এম সালার খান হার্বেরিয়াম। 1970 সালে ন্যাশনাল হার্বেরিয়াম ইস্ট পাকিস্তান নামে হার্বেরিয়ামের যাত্রা শুরু করে। কিন্তু 71 সালে দেশ স্বাধীনের পর 74 সালে এই বর্তমান যে বিএনএইচ প্রকল্প, বাংলাদেশ ন্যাশনাল হার্বেরিয়াম প্রকল্প, এটা অনুমোদিত হয়। আর বর্তমান যেখানে আছে 2000 সাল থেকে হচ্ছে মিরপুরে শুরু হয়েছে। তার আগে কিন্তু মিরপুরে ছিল না, বাড়া বাসায় ছিল এগুলা। তা এই 2000 সাল থেকে বর্তমান মিরপুরে আমার মনে হয় সবাই যাওয়া উচিত। ঢাকায় যারা অবশ্যই জীবনে একজনও নাই যে জীবনে ঢাকা যায় নাই। তো সর্বপ্রথম যাবেন হচ্ছে জাতীয় উদ্ভিদ উদ্যান, এটা যাবেনই। আপনি বোটানি স্টুডেন্ট, আপনি উদ্ভিদ উদ্যান যাবেন না? জাতীয় উদ্ভিদ উদ্যান। তারপর হচ্ছে এটার অপোজিটে আছে চিড়িয়াখানা, এটা প্রাণীর সাথে রিলেটেড, কিন্তু একসাথে দেখতে পারেন। আর উদ্ভিদ উদ্যানের সাথেই ডান পাশে একটু পরেই ন্যাশনাল হার্বেরিয়াম। আর ভ্রমণ, জীবনে ভ্রমণ করবেন, ভ্রমণের মতো জ্ঞান অর্জনের সবচেয়ে বড় ক্ষেত্র এই দুইটা, একটা হচ্ছে ভ্রমণ আর একটা হচ্ছে মানচিত্র। মানচিত্র দেখে দেখেও ভ্রমণ করা যায়। আর ভ্রমণ করতে করতে আপনার মাথায় পুরো মানচিত্রটা ফিট হয়ে যাবে। বাংলাদেশের মানচিত্র, ওয়ার্ল্ড ম্যাপ একদম পুরা মাথায় সেট হয়ে যাবে। আর ব্যক্তিগতভাবে আমি বাংলাদেশের 495 উপজেলার সবগুলা ভ্রমণ করছি। বাংলাদেশে এখনো কেউ এই প্রকল্প হাতে নেয় নাই, আমি নিয়েছি। সেটা হচ্ছে একান্তই ব্যক্তিগতভাবে, এটা ভালো লাগা থেকে। একদম বাংলাদেশের সব উপজেলা, এই কারণে আমার সব অটোমেটিক মুখস্থ হয়ে গেছে। আপনার না গেলেও কিন্তু কল্পনা করা যায় যে এই জায়গাটা এমন হতে পারে, বা বর্তমানে ইউটিউব বিভিন্ন জায়গা থেকে সহজে তথ্য জানা যেতে পারে। তো মিরপুরে এখানে কি যায় রাখা যাবে হচ্ছে 5 লাখ নমুনা রাখা যাবে। 5 লাখ নমুনা রাখার মতো পর্যাপ্ত জায়গা আছে, কিন্তু আছে হচ্ছে 1 লাখ। আছে 1 লাখ এবং শনাক্তকৃত আছে 2200। সব কিন্তু শনাক্তকৃত না, কারণ শনাক্তকরণের জন্য উপযুক্ত বৈজ্ঞানিক বোটানিক্যাল নলেজ লাগবে। এই পর্যন্ত 2200 শনাক্ত করা হয়েছে। আর এই প্রতিষ্ঠান থেকে কয়েকটা বই বের হয়, তার মধ্যে সবচেয়ে বিখ্যাত হচ্ছে ফ্লোরা অফ বাংলাদেশ।
আর রেড ডাটা বুকস অফ ভাস্কুলার প্লান্টস, মানে ভাস্কুলার প্লান্টস গুলা যেগুলো আছে এগুলোর মধ্যে যেগুলো রেড ডাটা বুক তো বুঝেন, যেগুলা রেড এর দিকে চলে গেছে, মানে লাল তালিকাভুক্তের দিকে চলে গেছে, ওইগুলো হচ্ছে এখানে রাখা রাখা হয়। তাহলে আশা করি জিনিসটা ক্লিয়ার একদম। ম্যাপ ম্যাপ তো দেখতে পারেন, আর বাংলাদেশ ন্যাশনাল হারবেরিয়াম লিখে প্রয়োজনে গুগলে সার্চ করে এগুলো দেখে নেবেন যারা জান নাই। আর ঢাকায় গেলে অবশ্যই জাতীয় উদ্ভিদ উদ্যান যাবেন। এই যত কিছু আমরা পড়তেছি, যত উদ্ভিদ বিলুপ্ত প্রায় বা এক্সিস্ট করতেছে, এগুলা ওখানের মধ্যে সহজে দেখতে পারবেন কাছ থেকে। তাহলে আমাদের আর বাকি রয়েছে কি, আর বাকি রয়েছে বিশ্বের বড় বড় হারবেরিয়াম গুলো। আমরা এখন বিশ্বের বড় বড় হারবেরিয়াম গুলা সম্পর্কে জানবো। আমরা এখন পড়বো বিশ্বের বৃহত্তম হারবেরিয়াম গুলা নিয়ে। বিশ্বের সর্ববৃহৎ হারবেরিয়াম হচ্ছে মিউজিয়াম ন্যাশনাল ডি হিস্টোরিক ন্যাচারালি। এটা হচ্ছে ফ্রান্সের রাজধানী প্যারিস। 1653 সালে পৃথিবীর মানে প্রথম হারবেরিয়াম এটা, যেটা আমরা 1787 পড়ছি, এটা কিন্তু উপমহাদেশের হারবেরিয়াম সবচেয়ে বড়। ওইটার না ওইটা হচ্ছে ওইটার নাম ছিল হচ্ছে রয়্যাল বোটানিক্যাল গার্ডেন নাকি। আমরা এখন বিশ্বের বৃহত্তম হারবেরিয়াম গুলা সম্পর্কে জানবো। তো পৃথিবীর সবচেয়ে বড় হারবেরিয়াম হচ্ছে ফ্রান্সের প্যারিসে মিউজিয়াম ন্যাশনাল ডি হিস্টোরিক ন্যাচারালি। এই হারবেরিয়ামটা 1653 সালে প্রতিষ্ঠা হয়েছে। এটা হচ্ছে সবচেয়ে প্রাচীন একটা হারবেরিয়াম। আমাদের অঞ্চলেরটা যেটা 1787 সালে। আর তবে এটা নিয়ে একটা বিতর্ক আছে যে কোনটা সবচেয়ে বৃহত্তম, ফ্রান্সেরটা নাকি কিউ হারবেরিয়াম। কিউ হারবেরিয়াম কোথায় কোথায় পাওয়া যায়? আসলে ফ্রান্সের মিউজিয়াম ন্যাশনাল হিস্টোরিকের মধ্যে 90 লাখ প্লাস প্রজাতি আছে, 90 লাখ প্লাস। কিন্তু কিউ হারবেরিয়াম আছে 70 লাখ প্লাস। তার মানে ওইটাই বৃহত্তম। তবুও অপশনের উপর ভিত্তি করে ওইটা না পাইলে এটা হচ্ছে উত্তর করবেন, রয়্যাল বোটানিক্যাল গার্ডেন। তারপর আছে নিউ ইয়র্ক বোটানিক্যাল গার্ডেন। এটা কিন্তু 5টা বোটানিক্যাল ইয়ার নাম লিখতে বলে, হারবেরিয়ামের নাম লিখতে বলে অনেক সময় রিটেন পরীক্ষার সময়। মিশরি বোটানিক্যাল গার্ডেন, মিশরি কোথায়? মিশরি হচ্ছে আমেরিকার একটা অঙ্গরাজ্য। সেন্ট্রাল ন্যাশনাল হারবেরিয়াম, এটা কোথায়? এটা হচ্ছে কলকাতা, এখানে লিখিনি আর কি, কলকাতা। ভারতের সবচেয়ে বড় বা উপমহাদেশের সবচেয়ে বড় হারবেরিয়াম হচ্ছে সেন্ট্রাল ন্যাশনাল হারবেরিয়াম। এরা ন্যাশনাল মিউজিয়াম অস্ট্রেলিয়া, এর আরো অনেক আছে। ভুলে গেলে যে কোনো একটা দেশের নাম দিয়ে ন্যাশনাল হারবেরিয়াম দিয়ে দিবেন, কারণ পৃথিবীর সব দেশেই কম বেশি ন্যাশনাল হারবেরিয়াম আছে। তাহলে বিতর্ক হচ্ছে শুধু দুইটা নিয়ে, একটা হচ্ছে সবচেয়ে বড় কোনটা মিউজিয়ামটা, মিউজিয়াম ন্যাশনাল হিস্টোরিক প্যারিস নাকি ইউকের কিউ হারবেরিয়াম। ইউকে মানে হচ্ছে ইউনাইটেড কিংডম। ইউনাইটেড কিংডম মানে কিন্তু চারটা রাজ্য ইউনাইটেড হয়েছে। ইউনাইটেড অর্থ একত্র হয়েছে। কয়টা রাজ্য? 4টা রাজ্য বলতে ইংল্যান্ড, তারপর ওয়েলস আছে, এদিক দিয়ে আছে হচ্ছে উত্তর আয়ারল্যান্ড, স্কটল্যান্ড, এই 4টা। এগুলা কিন্তু কল্পনা করলে কিন্তু সহজ। আমরা কোথাও না গেলেও কিন্তু কল্পনা করা যায় এই জায়গাটা এমন, এই জায়গাটা এমন। ম্যাপ দেখে দেখে ম্যাপ দেখবেন বারবার, আর হচ্ছে নিয়মিত এই জাতীয় ভিডিও দেখবেন। ইউটিউবে হচ্ছে বিবিসি নিউজ বাংলা লিখে সার্চ করে রাখবেন, সাবস্ক্রাইব করে রাখবেন। বা আমার নিজের নামে, এই নামেও মাহবুবুর রশিদ নামেও ইউটিউব চ্যানেল আছে। আমি যদিও শিক্ষামূলক ভিডিও দেওয়া শুরু করতেছি বা করব। আর 3টা মিলে বলা হয় ব্রিটিশ। হ্যাঁ 3টা, 4টার মধ্যে 3টা। আমি পড়াচ্ছি বোটানি। তাইলে মিউজিয়াম ন্যাশনাল হিস্টোরিক ন্যাচারালি এটাই হচ্ছে বিশ্বের বৃহত্তম হারবেরিয়াম। আর দ্বিতীয় বৃহত্তম বলতে পারি আমরা কি, কিউ হারবেরিয়াম, ইউকে। তাহলে আমাদের এই হচ্ছে আমাদের সার্বিক বোটানি 4 নম্বর লেকচারের বিষয়বস্তু। আসলে অনেকগুলো টপিক অল্প সময়ে কভার করাটা একটু টাফ। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ইনশাআল্লাহ দেখা হবে অন্য কোনো ক্লাসে।